উপন্যাসটির লেখক সুকান্ত গঙ্গোপাধ্যায়। উপন্যাসটির সত্ত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। সাহিত্যের বিভিন্ন আঙিনা থেকে বাছাই করে নিয়ে আসা কিছু মণি মাণিক্য দিয়ে তৈরি আপনাদের প্রিয় কাহন। হাই, আমি অপরূপা। আপনারা সবাই জানেন কাহন সম্প্রতি 1 লাখ মানুষের পরিবার হয়েছে। তারপরেই আমাদের 100K স্পেশাল হিসেবে আমরা কতগুলো প্রজেক্ট অ্যানাউন্স করেছিলাম। সেই উপলক্ষেই আজ কাহনে আবারও ফিরছে শ্রী সুকান্ত গঙ্গোপাধ্যায়ের দীপকাকু সিরিজের কাহিনী। এর আগে দীপকাকু সিরিজের যে গল্পগুলি কাহনে এসেছে তার লিঙ্ক রইল ডেসক্রিপশনে। লেখকের জন্ম 21শে জানুয়ারি 1961 হুগলির উত্তরপাড়ায়। কলা বিভাগে স্নাতক, এছাড়াও ফটোগ্রাফি নিয়ে পড়াশোনা করেছেন। একটি ফটো প্রিন্টিং সংস্থার কারিগরি বিভাগের প্রধান ছিলেন। এখন সেখানকার পরামর্শদাতা। গল্প উপন্যাস লেখার আগে নাটক দলে পরিচালনা করেছেন, মৌলিক নাটক লিখেছেন, নাট্যরূপ দিয়েছেন অন্য লেখকের গল্প থেকে। সিনে আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, ফাউন্ডার মেম্বার ছিলেন উত্তরপাড়া সিনে ক্লাবের। গল্প উপন্যাস লিখতে আসেন একটু দেরিতে, 32 বছর বয়সে। বড়দের পাশাপাশি ছোটদের জন্য গল্প উপন্যাস লিখে চলেছেন সমান তালে। এ যাবৎ বইয়ের সংখ্যা 40, ছোট বড়দের মিলিয়ে। ছোটদের জন্য প্রত্যেক পুজোয় লেখেন ডিটেকটিভ উপন্যাস। পুজোয় শ্রেষ্ঠ গল্প উপন্যাসের জন্য একাধিকবার পুরস্কৃত হয়েছেন। আজ কাহনে শুনবেন শ্রী সুকান্ত গঙ্গোপাধ্যায়ের কাহিনী রহস্যময় উপত্যকা। গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে গল্পতে একটা লাইক আর কাহনে একটা সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন কাইন্ডলি। আর বিধিসম্মত সতর্কীকরণ, সিগারেট খাবেন না প্লিজ, ক্যান্সার সহ আরও অনেক রোগের কারণ। শুরু হচ্ছে শ্রী সুকান্ত গঙ্গোপাধ্যায়ের দীপকাকু সিরিজের কাহিনী রহস্যময় উপত্যকা, প্রথম পর্ব। গল্পের শেষে ডেসক্রিপশনের শুরুতে এবং পিন্ড কমেন্টে অন্তিম পর্বের ডিটেলস পেয়ে যাবেন। সাহিত্য দীর্ঘজীবী হোক। ঝিনুকের ইদানিং একটা নতুন ঝোঁক চেপেছে। খবরটা এখনো পর্যন্ত কেউ জানে না। গোপনীয়তার কারণ একটা কাজও সে এখনো কমপ্লিট করতে পারেনি। সম্পূর্ণ না করে কোন স্পর্ধায় সে ঘোষণা করবে যে ও একজন সম্ভাবনাময় ডিটেকটিভ গল্পের রাইটার? গোয়েন্দার নাম ঠিক হয়ে গেছে, আদিত্য রায়, জম্পেশ নাম। দীপঙ্কর বাগচির চেয়ে অনেক ভালো। চেহারাও দীপকাকুর তুলনায় বেশ হ্যান্ডসাম। 6.5 ফুটের মতো হাইট, ফর্সা টকটকে গায়ের রং, ক্লিন শেভড, চোখে চশমার বালাই নেই, মার্শাল আর্টে ওস্তাদ, আর তেমনই বন্দুকের নিশানা। মানে জাস্ট অপোজিট দীপকাকু। আদিত্য রায় সহকারী ওর কলেজমেট কানাই ঘোষ ভীষণ ভালোবাসেন আদিত্যকে। শার্লক হোমসের অ্যাসিস্ট্যান্ট ওয়াটসনের মতো সমস্ত ঘটনাপঞ্জি লিখে রাখেন তিনি। চরিত্রের কাঠামো একদম তৈরি। এই ফ্রেমে 3টে অসমাপ্ত গল্প লিখে ফেলেছে ঝিনুক। রহস্যের জট এতটাই পাকিয়ে গেছে যে নিজেই খুলতে পারেনি। এসব গল্প কাউকে পড়ানো যাবে না। কেউ হাসবে, কেউ বা দেবে সান্ত্বনা, যার কোনোটাই ঝিনুকের কাম্য নয়। কদিন হলো খুব হতাশ লাগছে। মনে হচ্ছে এই লাইন ওর জন্য নয়। আজ সকাল থেকে 4 নম্বর গল্পটা লেখার চেষ্টা করছে ঝিনুক। মাঝে কম্পিউটার ক্লাস, ক্যারাটে ক্লাব ঘুরে এসেছে। এখন সন্ধে, পাতা 6 লেখাও হয়ে গেছে গল্পটা। ভাবা রয়েছে অনেক দূর। একটু আগে ভাবনাটা খতিয়ে দেখতে গিয়ে হোঁচট খেল প্রবল। প্লটটা মোটামুটি এরকম: কলকাতার এক বড়লোক বনেদি বাড়ির অষ্টধাতুর একটা মূর্তি চুরি গেছে। বিষ্ণু মূর্তিটার হাইট 1 ফুট, ওজন 1 কেজি। এ বাড়িতে আদিত্য রায় আগে এসেছেন। তার দূর সম্পর্কের আত্মীয়র বাড়ি এটা।
বাড়ির লোক আদিত্য রায়কে তদন্তের ভার দেন। আত্মীয়র মধ্যে এত বড় ডিটেকটিভ থাকতে খামোখা পুলিশের কাছে যাবেই বা কেন? তদন্ত করতে গিয়ে আদিত্য রায়ের ধারণা হয় মূর্তিটা এখনো এই বাড়িতেই আছে, সরিয়ে ফেলা হয়নি। চোর এ বাড়িরই কেউ। কোথায় লুকিয়েছে সেটাই খুঁজে পাওয়া যাচ্ছে না। গভীর চিন্তায় ডুবে থাকা আদিত্য দাঁড়িয়েছিলেন নাচঘরের ঝাড়বাতির নিচে। বাড়ির গা দিয়ে বয়ে গেছে হুগলি নদী। হাওয়া আসছিল এলোমেলো, ঝাড়বাতি দুলছিল। হঠাৎই কপালে ভাঁজ পড়ে আদিত্য রায়ের। এ বাড়ির ঝাড়বাতির শব্দ তিনি আগেও শুনেছেন। আজ যেন কেমন অন্যরকম আওয়াজ। আসলে চুরি যাওয়া মূর্তিটা লুকোনো আছে ওখানেই, সেটাই আবিষ্কার করবেন আদিত্য রায়। কিন্তু মুশকিল হচ্ছে, অত উঁচুতে ঝাড়বাতির মধ্যে জিনিসটা রাখল কে? যদি ছুঁড়ে দিয়ে থাকে, জিনিসটা আটকে না গিয়ে পড়ে ভেঙেও যেতে পারত। তাতে চোরের কোনো লাভ হতো না। ভাবনাটা এখানে এসেই থেমে গেছে ঝিনুকের। 1 ইঞ্চিও এগোতে পারছে না। এতটা লেখা কি শুধুই পণ্ডশ্রম? পেনটা খাতার ওপর নামিয়ে রাখে ঝিনুক। চেয়ারে ঠেস দিয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে থাকে। গোয়েন্দা গল্প লেখা যে এত কঠিন কাজ আগে বুঝতে পারলে কিছুতেই চেষ্টা করত না। তাকে এই কাজে প্রবৃত্ত করেছে একজনের উপেক্ষা। তিনি এখন ড্রয়িং রুমে বসে বাবার সঙ্গে দাবা খেলছেন, অর্থাৎ দীপ কাকু। মিশরের রানীর চিঠি উদ্ধারের পর থেকে তিনি আর কোনো কাজেই ঝিনুককে সহকারী করেননি। জিজ্ঞেস করলে বলছেন, এখন সব আজে বাজে কাজ নিয়ে আছি, ও তোমার ভালো লাগবে না। কি ধরনের কাজ জানতে চেয়েছিল ঝিনুক। এই যেমন ধরো, এক ভদ্রলোক রোজ অফিস থেকে বাড়ি ফিরে দেখেন তাঁর পাঞ্জাবের পিঠে কালি ছিটানোর দাগ। কে যে কোথায়, অফিসে না বাসে কাজটা করছে ধরা যাচ্ছে না। আরেকটা কেস, বরানগরে ঘোষাল বাড়ির সামনে প্রত্যেক শনিবার সিঁদুর লাগানো ফুল, বেলপাতা, কাঁচ ভাঙা ছোট্ট আয়না পড়ে থাকতে দেখা যায়। এটা হচ্ছে তুক করা। ঘোষাল বাড়ির অনিষ্ট কামনা করছে কেউ বা কারা। আরও কেসের কথা বলতে যাচ্ছিলেন দীপ কাকু, বাবা সামনেই ছিলেন। বলে ওঠেন, কেন এসব ফালতু কেস নাও? দর কমে যাবে, তোমার বুদ্ধিতে জং ধরে যাবে। যারা এসব কেসের অপরাধী খুবই অল্প বুদ্ধির মানুষ। এদের সঙ্গে টক্কর দেয়া কি তোমার মতো জিনিয়াসের মানায়? প্রশংসাটা হজম করে দীপ কাকু বলেছিলেন, উপায় নেই দাদা, এগুলোই আমার নেট প্র্যাকটিস। নেমে পড়েছি যখন এই লাইনে, মাথাটাকে তো সচল রাখতে হবে, চালাতে হবে খরচও। আমি তো আর শখের ডিটেকটিভ নই না। সত্যি বলতে কি, কেসগুলো শুনে ঝিনুকেরও খুব একটা ভক্তি জাগেনি। তবু তারও তো প্র্যাকটিস দরকার। রানীর চিঠি উদ্ধারের পর কাগজে, টিভিতে ঝিনুকের নাম, ফটো সবই বেরিয়েছে। দীপ কাকু ছিলেন অন্তরালে। আত্মীয় স্বজন বন্ধুরা তারপর থেকে ঝিনুককে প্রায়ই জিজ্ঞেস করে, তোদের পরের এক্সপিডিশন কি? শুনে শুনে বোর হয়ে গেছে ঝিনুক। কেন যে দীপ কাকুর কাছে বড় সড়ো কেস আসে না কে জানে। না আসার যথেষ্ট কারণও আছে। যা গেট আপ, সিঁথি কাটা চুল, মোটা গ্লাসের চশমা, অ্যাভারেজ হাইট, পায়ে চটি, শার্ট ইন করেন আলে কালে। তাই তো ঝিনুক সৃষ্টি করেছে আদিত্য রায়কে। সমস্যা হচ্ছে, আদিত্য রায় যতই স্মার্ট হন, মাথার গ্রে ম্যাটারটা তো ঝিনুকের। তাই বুদ্ধির দৌড় খুবই সংক্ষিপ্ত। দীপ কাকুর ওপর অভিমান করেই গোয়েন্দা গল্প লিখতে আরম্ভ করেছিল ঝিনুক। একটা লেখা কমপ্লিট করেই সবাইকে চমকে দেওয়ার ইচ্ছে ছিল। বোঝা গেল হবে না। আজকের লেখাটার জন্য আফসোস হচ্ছে, প্রায় মেরে এনেছিল। চেয়ার ঠেলে উঠে পড়ে ঝিনুক। দীপ কাকুর কাছেই যেতে হবে মনে হচ্ছে। একটু যদি গাইড করেন দাঁড়িয়ে যাবে গল্পটা। নিজের ঘর থেকে বেরিয়ে ড্রয়িংয়ে আসে ঝিনুক। বাবা দীপ কাকু জগৎ সংসার ভুলে দাবার বোর্ডে নিমগ্ন। ঝিনুক বাবার সোফার পাশে গিয়ে দাঁড়ায়। বাবা হয়তো টেরই পাননি। গলা ছেড়ে ঝিনুক বলে, দীপ কাকু, আপনার সঙ্গে একটু কথা ছিল। বোর্ড থেকে চোখ না তুলেই দীপ কাকু বলেন, গল্পটা কোথাও এসে আটকে গিয়েছে?
স্বাভাবিক কারণেই চমকায় ঝিনুক। যদিও এরকম পরিস্থিতিতে দীপকাকু তাকে আগেও অনেকবার ফেলেছেন, এবং প্রতিবারের মতো এবারেও কৌতূহলী হয় সে। জানতে চায় কি করে বুঝলেন? মাথা নিচু। দীপকাকু বলে যান, বৌদি বলছিলেন তুমি নাকি লাইব্রেরি থেকে বই নিয়ে এসে কদিন খুব পড়াশোনা করছো, লিখছো। কাল একবার ঢুকেছিলাম তোমার ঘরে, টেবিলে দেখলাম আর্থার কোনান ডয়েল, গিলবার্ট কিথ চেস্টারটন, কার্টার ডিকসন, আগাথা ক্রিস্টি। একসঙ্গে এত পড়লে মাথা তো গুলিয়ে যাবেই। তা বলো, কোথায় আটকেছে গল্পটা? মেজাজটা পুরো বিগড়ে যায় ঝিনুকের। ইচ্ছে হচ্ছে এখনই ছুটে যায় নিজের ঘরে, ছিঁড়ে ফেলে আজ সকাল থেকে লেখা 6টা পাতা। পরক্ষণেই মায়া জাগে নিজের লেখার ওপর। আহারে, গল্পটা প্রায় হয়ে এসেছে। অগত্যা বড় একটা ঢোক গিলে ঝিনুক বলতে থাকে নিজের গল্প। মাঝপথে বাবা বলে ওঠেন, দারুণ হচ্ছে, এগিয়ে যা। দীপকাকু কোনো মন্তব্য করেন না। হোঁচটের জায়গায় এসে থামে ঝিনুক। দীপকাকুকে জিজ্ঞেস করে, কে হতে পারে চোর? আর মূর্তিটা অত উঁচুতে ঝাড়বাতির মধ্যে কিভাবেই বা রাখবে? দীপকাকুর এক্সপ্রেশনে কোনো পরিবর্তন নেই। বোঝাই যাচ্ছে না ঝিনুকের প্রশ্নটা শুনেছেন কিনা। চেয়ে আছেন দাবার বোর্ডের দিকে। গুটি তুলে একটা দানও দিলেন। এই চালটায় বাবা পড়েছেন বেকায়দায়। ভুলেই গেছেন এইমাত্র ঝিনুক একটা গল্প বলছিল। নিজেকে কেমন যেন বোকা বোকা লাগে ঝিনুকের। এমন সময় ডোরবেল বেজে ওঠে। নিশ্চয়ই মা গড়িয়াহাটে শপিংয়ে গিয়েছিলেন। বাবার পাশ থেকে এগিয়ে গিয়ে দরজা খোলে ঝিনুক। দেখে কুরিয়ারের লোক, তার মানে বাবার চিঠি। এই সময় অবশ্য প্রায়ই আসে। লোকটা কিছু বলার আগেই ঝিনুক বাবার উদ্দেশ্যে বলে, বাবা, তোমার চিঠি। তুই সই করে নিয়ে নে। চাল দিতে দিতে বলেন বাবা। কুরিয়ারের লোকটা বলে, চিঠিটা আঁখি সেনের নামে। ভুরু কুঁচকে যায় ঝিনুকের। তাকে কুরিয়ার করে কে চিঠি পাঠাবে? হ্যাঁ, বন্ধুরা কার্ডফাট পাঠাতে পারে, কিন্তু এখন তো কোনো উপলক্ষ নেই। প্রায় 20 দিন হতে চলল বাংলা নববর্ষ গিয়েছে। তাছাড়া বন্ধুরা এত খরচা করে কার্ড পাঠাবেই না। সই করে খামটা হাতে নিয়ে ঝিনুক টের পায় কার্ড নয়, পাতলা কোনো কাগজ। ডেলিভারি ম্যান চলে গেলে দরজা বন্ধ করে ঝিনুক। ফিরে এসে বসে সোফায়। খামটা খুলতে যাবে, দাবার বোর্ডে মন রেখে হাত বাড়ান বাবা। ঝিনুক বলে, না, তোমার না, আমার চিঠি। বাবা অবাক হলেন, বললেন, তোকে আবার কি কুরিয়ার করে চিঠি পাঠালো? একটু যেন গর্ব ভরেই খামটা খুলতে থাকে ঝিনুক। বেরিয়ে আসে পার্সোনাল প্যাডের পাতায় লেখা একটা চিঠি। কাগজের মাথায় ছাপার অক্ষরে ইংরেজিতে লেখা, ডক্টর বিপুল নন্দী, বায়োটেকনোলজিস্ট। অ্যাড্রেস ডোভার লেনের, আর ফোন নাম্বার দেওয়া রয়েছে। বাবা ফের জানতে চান, কে? চিঠির ব্যাপারে দীপকাকুর কোনো কৌতূহল নেই। বাবাকে তাড়া দেন, চাল দিন রজতদা। আবার দাবার ধাঁধায় ডুবে যান বাবা। ঝিনুক চিঠিটা পড়তে থাকে। স্নেহের আঁখি। লেটার হেড প্যাডের উপরের লেখা পড়ে আমার পরিচয় জানলে। বয়সটা বলি 62। একটা বিশেষ প্রয়োজনে দীপঙ্কর বাগচির সঙ্গে কথা বলতে চাই। মিস্টার বাগচির কর্মকুশলতা সম্বন্ধে জানতে পারি মিশরের রানীর চিঠি উদ্ধারের খবর পড়ে। যে অভিযানে তুমিও সঙ্গে ছিলে। আমার কেন জানি মনে হচ্ছে আমি যে সমস্যায় এখন পড়েছি একমাত্র মিস্টার বাগচির মতো মেধাসম্পন্ন গভীর মনের ডিটেকটিভ আমাকে উদ্ধার করতে পারেন। দীপঙ্কর বাবুর ঠিকানা, ফোন নম্বর কোনোটাই আমার জানা নেই। যে কাগজে তোমাদের অনুসন্ধানের বিবরণ বিস্তারিতভাবে লেখা হয়েছিল তাদের অফিসে ফোন করে তোমার ঠিকানা, ফোন নম্বর পাই। ফোন করতে পারতাম যদি উড়ো ফোন ভেবে গুরুত্ব না দাও। সেই ভেবেই
এই চিঠি। যত তাড়াতাড়ি সম্ভব মিস্টার বাগচিকে নিয়ে আমার বাড়িতে চলে এসো। আগে একটা ফোন করে নিতে পারো। আমি বেশিরভাগ সময় বাড়িতেই থাকি। সমস্যা খুব গুরুতর বলে যেন। এর সঙ্গে শুধু আমি জড়িয়ে নেই, গোটা মনুষ্যকুল জড়িত। ইতি ডক্টর বিপুল নন্দী। ঝিনুককে লেখা হলেও চিঠিটা আসলে দীপ কাকুর, যদিও তার জন্য মোটেই খারাপ লাগে না ঝিনুকের। আশা করাই যায় এই তদন্তে দীপ কাকু তাকে সঙ্গে নেবেন। চিঠিটা দীপ কাকুর দিকে বাড়িয়ে ঝিনুক বলে, দীপ কাকু, নতুন কেস। কেস শব্দটা দীপ কাকুর একাগ্রতায় চিড় ধরায়। কপালে ভাঁজ ফেলে ঝিনুকের হাত থেকে চিঠিটা নেন, মন দিয়ে পড়তে থাকেন। বাবা কিছুটা অবাক হন, বলেন, কি হলো দীপঙ্কর, তুমি ওর চিঠি পড়ছো কেন? উত্তর না দিয়ে চিঠি পড়া শেষ করেন দীপ কাকু। উল্টে পাল্টে কাগজটা দেখেন, তারপর চিন্তায় ডুবে যান। বাবা কিছু বুঝতে না পেরে দীপ কাকুর হাত থেকে কাগজটা নিয়ে পড়তে থাকেন। ঝিনুক তাকিয়ে আছে দীপ কাকুর মুখের দিকে। পরের সিদ্ধান্তটা কি নেন সেটাই দেখার। বাবা বলে ওঠেন, আরে এ চিঠি নিয়ে এত চিন্তার কি আছে? কেন এ কথা বলছেন? জানতে চান দীপ কাকু। ঝিনুকের বন্ধুরা প্ল্যান করে এটা পাঠিয়েছে ওকে ঠকানোর জন্য। তোমার অ্যাসিস্ট্যান্ট হওয়ার পর থেকে খুব জাহির করে হয়তো নিজেকে। বাবার কথা পুরোপুরি ফেলে দিতে পারে না ঝিনুক। সত্যি সে একটু হাইট নিয়ে চলে বন্ধুদের মধ্যে। হেনস্থা করার একটা চেষ্টা নিতেই পারে ওরা। শ্রবণা, রুদ্রাণী, এলা, রাহুল, অয়ন সবার মুখ মনে পড়ে পরপর। মহাবিচ্ছু সবকটা। ঠোঁট উল্টে দীপ কাকু বলেন, না রজতদা, এই চিঠি অরিজিনাল। কি করে বুঝলে? হ্যান্ডরাইটিং আর চিঠির বয়ান দেখে। বয়স্ক এবং শিক্ষিত মানুষের লেখা, চিঠির ভাষায় সেটা বলে দিচ্ছে। যাও, ভদ্রলোককে একটা ফোন করো। ফোন করে কি বলবো? কবে দেখা করছি আমরা? আগে কথা বলে দেখিনি সমস্যাটা ঠিক কিরকম, আদৌ আমার এখতিয়ারের মধ্যে পড়ে কিনা, তারপর দেখা করার প্রশ্ন। ঝিনুকদের কথোপকথনে বাবাও আগ্রহী হয়েছেন। বলেন, দেখ না রিং করে কি বলে। সায়েন্টিস্ট মানুষ, মনে তো হচ্ছে উঁচু মানের কেস পেতে যাচ্ছে দীপঙ্কর। দীপ কাকুর হাত থেকে চিঠিটা নিয়ে ঘরের কর্নারে ফোন স্ট্যান্ডের সামনে যায় ঝিনুক। চিঠিতে লেখা নাম্বারে ডায়াল করে। ও প্রান্তে রিং হচ্ছে, হয়েই যাচ্ছে, কেউ ধরছে না। এক সময় থেমে গেল রিং। দীপ কাকু বলেন, কি হলো, ধরছে না? মাথা নাড়ে ঝিনুক। আবার করো। দ্বিতীয়বারও কেউ ধরল না। ঝিনুক খানিকটা হতাশ। দীপ কাকু বলেন, চিঠিতে লিখছেন সবসময় বাড়িতে থাকি, এখন কেন নেই? আরে ওটা কথার কথা। গিয়েছেন হয়তো আশেপাশের দোকানে অথবা বাথরুমেও থাকতে পারেন। বলে দাবার বোর্ডে মনোনিবেশ করেন বাবা। ঝিনুক দেখে দীপ কাকুও গিয়ে বসেছেন খেলায়। আবার কতক্ষণ পর বিপুল নন্দীকে ফোন করা হবে ঠিক করা হলো না। মনটা ছটফট করে ঝিনুকের। অস্থিরতা কাটাতে ঝিনুক ফিরে যায় নিজের গল্পের সমস্যায়। ছোট্ট করে কেশে নিয়ে দীপ কাকুর উদ্দেশ্যে বলে, তাহলে দীপ কাকু, আমার ব্যাপারটা কি হলো? মানে কে হতে পারে? কথা শেষ হওয়ার আগেই দীপ কাকু বোর্ডের দিকে তাকিয়ে বলতে শুরু করেন, ডিটেকটিভ গল্প লেখার মতো সহজ কাজ খুব কম আছে। অপরাধ, ক্রু, অপরাধী সবই তো তোমার হাতে। মাঝে কিছুটা শুধু ধাঁধা তৈরি করতে হয়। তুমি সেটা আগেই করে ফেলেছ। খুবই ইনোসেন্ট রাইটারের লক্ষণ এটা। এটা যে প্রশংসা নয়, ভালোভাবেই টের পায় ঝিনুক। দীপ কাকুর গোঁফের আড়ালে লুকিয়ে আছে মিচকে হাসি। গল্পের স্বার্থে বিদ্রুপটা অগ্রাহ্য করে ঝিনুক বলে,
বলুন না একটা সলিউশন। চাল দিতে দিতে দীপকাকু বলতে থাকেন, প্রাচীন আমলের বাড়ি, ঝাড়বাতি যখন আছে, অন্যান্য ল্যাম্পশেডও থাকার কথা। বাড়ির একটি চাকর 1 সপ্তাহ বা 15 দিন অন্তর ঘরাঞ্চিতে উঠে বাতিদানগুলো পরিষ্কার করে। দোষটা তার ঘাড়ি চাপিয়ে দাও। বাই দ্য ওয়ে, ঘরাঞ্চি জিনিসটা কি জানো তো? সিঁড়ি উইথ স্ট্যান্ড। ঘরাঞ্চি বস্তুটা চেনে ঝিনুক, ইলেকট্রিশিয়ানরা ব্যবহার করেন। গল্পের সমস্যাটা এত অনায়াসে সমাধান হয়ে যাবে আশা করেনি ঝিনুক। এখন তো তার উৎফুল্ল হওয়ার কথা, কিন্তু সে হচ্ছে না মোটেই। গল্পটা আর নিজের বলে মানতে ইচ্ছে করছে না। আজ সকাল থেকে লেখা পাতাগুলো ফেলেই দেবে ঝিনুক। কুরিয়ারে আসা চিঠি ফের পড়তে শুরু করে ঝিনুক। কাগজে ভেসে ওঠে আর তো অসহায় এক বিজ্ঞানীর মুখ। নিশ্চয়ই গভীর কোনো রহস্য লুকিয়ে আছে এই কেসে, যার পুরোটাই অজানা, ঝিনুকের গল্পের মতো বানানো নয়। আরেকবার ট্রাই করো তো নাম্বারটা। হঠাৎ করেই বলে ওঠেন দীপকাকু। তার মানে খেলায় মন নেই। চিঠিটা নিয়ে তিনিও উদ্গ্রীব। ঝিনুক উঠে গিয়ে ফের ডায়াল করে। সেই একই ব্যাপার, রিং হয়ে যাচ্ছে। বার তিনেক রিডায়াল টিপেও লাভ হলো না। হতাশ ভঙ্গিতে ঝিনুক ফিরে আসছে। সোফা ছেড়ে উঠে পড়েন দীপকাকু। বাবাকে বলেন, রজতদা, বোর্ডের যে সিচুয়েশন, আপনি প্রায় জিতেই গেছেন। আমি বরং ভদ্রলোকের বাড়ি থেকে ঘুরেই আসি। ঝিনুক চট করে একবার দাবার বোর্ডে চোখ বুলিয়ে নেয়। দীপকাকু মিথ্যে অজুহাত দিচ্ছেন, খেলা এখন ওর অনুকূলে। বাবা অবাক গলায় বলে ওঠেন, তুমি তো আশ্চর্য হ্যাংলা গোয়েন্দা দীপঙ্কর। ভদ্রলোক লিখেছেন ফোন করে আসতে, আগ বাড়িয়ে পৌঁছে যাবে। তাছাড়া চিঠিটা যে সত্যিকারের সেটা তোমার ধারণা মাত্র, ভুলও তো হতে পারে। চিঠিটা হয়তো ফলস, তবু বিষয়টা একবার খতিয়ে দেখা উচিত। কারণ চিঠির শেষ কথাগুলো খুবই সিরিয়াস। এর সঙ্গে শুধু আমি জড়িয়ে নেই, গোটা মনুষ্যকুল জড়িত। যদি সত্যিই তাই হয়। বলে হঠাৎ দরজার দিকে ঘুরে গেলেন দীপকাকু। ভূতগ্রস্তের মতো ছিটকিনি খুলে বেরিয়েও গেলেন। রজত হতভম্ব হয়ে তাকান মেয়ের দিকে। ঝিনুক হাত তুলে বাবাকে আশ্বস্ত করে, মুখে বলে, বাবা চিন্তা করো না, উনি এক্ষুনি ফিরে আসবেন। আমি ততক্ষণ যাই, ড্রেসটা চেঞ্জ করে নি। হ্যাঁ, আমাকেও তো বেরোতে হবে দীপকাকুর সঙ্গে। কি করে বুঝলি ফিরে আসবে? নিজের ঘরের দিকে যেতে যেতে কাঁধ ঝাঁকিয়ে সব জানতা ভঙ্গিতে ঝিনুক বলে, বুঝলাম। ঘরে এসে জিন্স টপ পরতে না পরতেই ঝিনুক শুনতে পেল ডোরবেলের আওয়াজ। তারপরেই দীপকাকুর গলা, রজতদা, চিঠিটা কোথায় রেখে গেলাম দেখুন তো। চিঠি ছাড়া ভদ্রলোক তো আমার সঙ্গে কথাই বলবেন না। আয়নার সামনে দাঁড়িয়ে চুল ব্রাশ করতে করতে হাসে ঝিনুক। মনে মনে বলে, এত ভুলো মন নিয়ে কি করে যে এত জটিল সব সমস্যার সমাধান করেন কে জানে। চিঠিটা রয়ে গিয়েছিল ঝিনুকের কাছে। হাতে নিয়ে ড্রয়িংয়ে আসে সে। চিঠিটা দেখিয়ে দীপকাকুকে বলে, এটা আমাকে অ্যাড্রেস করে লেখা, তাই আমিও যাব আপনার সঙ্গে। দীপকাকু আর না করতে পারেন না। বাবা বলেন, হ্যাঁ রে, তোর মা এলে কি বলবো? বলে দিও কাছাকাছি কোথাও গেছি। বন্ধুর বাড়ি? তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই বলো। বলে দীপকাকুর সঙ্গে বেরিয়ে যাচ্ছিল ঝিনুক। বাবা বলেন, গাড়িটা নিয়ে তোর মা ফিরুক, তারপর না হয় তোরা গাড়িতেই যা। তোমার মাথা খারাপ বাবা? মা এলে তাকে রাজি করিয়ে বেরোতে বেরোতে আমাদের রাত কাবার হয়ে যাবে। বাড়ির বাইরে এসে ট্যাক্সি নিলেন দীপকাকু। রাস্তায় এখন গিজগিজ করছে গাড়ি। অফিস ছুটির টাইম। মুর অ্যাভিনিউ থেকে ডোভার লেন কমপক্ষে 40-45 মিনিট তো লাগবেই। ট্রাফিক স্মুথ থাকলে 20 মিনিটের বেশি লাগার কথা নয়। যদিও দেরি নিয়ে ঝিনুকের কোনো মাথা ব্যথা নেই। বাবা ঠিকঠাক মাকে ম্যানেজ দিতে পারলেই হলো। ঝিনুকের এখন আফসোস হচ্ছে, খামোখা কাছাকাছি কথাটা বলতে বলল বাবাকে। বন্ধুর বাড়ি কথাটা বলতেও বারণ করেননি। এখন বাবা যদি সবচেয়ে কাছের বন্ধু শ্রবণার বাড়ির নাম করে দেন, মা তক্ষুনি ফোন করবেন। ডিটেকটিভের অ্যাসিস্ট্যান্টের এই মিস্টেকটা করা উচিত হয়নি।
আর চোখে দীপকাকুর দিকে তাকায় ঝিনুক। গভীর চিন্তায় ডুবে আছেন। কেসটা না জেনেই এত চিন্তা কিসের কে জানে। বুক পকেট থেকে মোবাইল বের করলেন দীপকাকু। নাম্বার টিপতে লাগলেন। ঝিনুক আন্দাজ করতে পারে আবার একবার ফোন করা হচ্ছে ভদ্রলোককে। ঝিনুকের আন্দাজ মিলল না। দীপকাকু মোবাইল কানে নিয়ে বলতে শুরু করলেন, হ্যাঁ বাপ্পা, দীপঙ্কর বলছি। আচ্ছা, বায়োটেকনোলজির ওপর রিসেন্ট কী কী ব্যাপারে রিসার্চ হচ্ছে বলতে পারিস? আচ্ছা, ওকে, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপাতত আমার কাজ চলে যাবে। তুই রাতে একবার ইন্টারনেটটা সার্ফ করে রাখিস তো, আমি কাল সকালে তোকে একবার ফোন করব, ঠিক আছে? অপর প্রান্তের কোনো কথা শুনতে পেল না ঝিনুক। এইটুকু বুঝতে পারল দীপকাকু হোমওয়ার্ক করতে শুরু করে দিয়েছেন। ডক্টর বিপুল নন্দী বায়োটেকনোলজিস্ট, তাই বিষয়টার লেটেস্ট পজিশন না জেনে নিলে চলবে কেন? বায়োটেকনোলজি নিয়ে ঝিনুকের ধারণা খুব সীমিত। সে যতটুকু জানে তা হল জীবকোষ নিয়ে নানা কারিকুরি করায় জৈব প্রযুক্তির কাজ। চাহিদা মতো ফল ফুল ফলানো, মানুষের দেহকোষের জিন বিশ্লেষণ করে রদবদল ঘটিয়ে রোগ প্রতিহত করা, এরকম বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলছে পৃথিবী জুড়ে। এসব ভারী ব্যাপারে ঝিনুকের কোনো ইন্টারেস্ট নেই। তার একটাই চাওয়া, কেসটা যেন বেশ রোমহর্ষক হয়। যতটা সময় লাগবে ভেবেছিল, লাগেনি। বাসন্তী দেবী কলেজের পাশের গলি দিয়ে ঝিনুকদের ট্যাক্সি ঢুকে পড়েছে ডোভার লেনে। আশেপাশের বাড়ির নম্বর পড়ে বোঝা যাচ্ছে ডক্টর নন্দীর বাড়ি গলির শেষ প্রান্তে। একটা সিগারেট গুমটিতে জিজ্ঞেস করা হলো, আচ্ছা 19A বাড়িটা কোথায়? দোকানদার আঙুল তুলে দেখিয়ে দিল। আচ্ছা, থ্যাংক ইউ। দোতলা বাড়িটা বেশ পুরনো, তবে ওয়েল মেনটেন্ড। ফুটপাথের ওপর একটা ঝাঁকড়া গাছ, তার আড়ালে সদর দরজা। একে সন্ধ্যের নিভু আলো, তার উপর ল্যাম্পপোস্টটা দূরে বলে কি গাছ বোঝা যাচ্ছে না। বাড়ির সামনেটায় এক রাশ নির্জনতা থম মেরে আছে। ট্যাক্সির ভাড়া মিটিয়ে দিলেন দীপকাকু। গাড়ি থেকে নেমে এগিয়ে গেলেন দরজার সামনে। ঝিনুকও পাশে এসে দাঁড়ালো। দরজার ওপর টিনের প্লেটে শুধু বাড়ির নাম্বারটাই দেখা যাচ্ছে, কারোর নাম লেখা নেই। চাপা গলায় দীপকাকু বললেন, ভদ্রলোকের কোনো আত্মগরিমা নেই, অথবা বাড়িতে ওর পজিশন খুব একটা ভালো নয়। না হলে এরকম একজন জ্ঞানীগুণী মানুষের নেম প্লেট অবশ্যই দরজায় থাকত। ডোরবেলে হাত রাখলেন দীপকাকু। বাড়ির ভেতর বেজে উঠল শব্দ। প্রত্যুত্তরে ভেসে এলো টিয়া পাখির ট্যাঁ ট্যাঁ। ডেকেই যাচ্ছে পাখিটা। একটু পরেই দরজা খুলে গেল। সামনে দাঁড়িয়ে ফর্সা গোলগাল বছর 35-এর একটি ছেলে। জিজ্ঞেস করলেন, বলুন। এটা কি ডক্টর বিপুল নন্দীর বাড়ি? হ্যাঁ। উনি বাড়ি আছেন? আমরা একটু দেখা করতে চাই। ভদ্রলোক কেমন যেন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছেন ঝিনুকদের দিকে। একটু পরে বললেন, কেন দেখা করতে চান? প্রশ্নটার ধরন জিরার মতো। দীপকাকুর আচরণে অপ্রস্তুত ভাব। ঝিনুকের দিকে একবার তাকিয়ে নিয়ে ভদ্রলোককে বললেন, মানে প্রয়োজনটা কি আপনাকেই বলতে হবে? ডক্টর নন্দীকে বলা যাবে না? না না, আচ্ছা আপনারা আসুন না, ভিতরে এসে বসুন। ঝিনুকরা ভদ্রলোককে অনুসরণ করে। ভিতর বাড়ির টিয়াটা যেন বলে ওঠে, সদরের পর গলি। বাঁ দিকের প্রথম ঘরটায় ঢুকলেন ভদ্রলোক। এটাই ড্রয়িং রুম। পুরনো বাড়ির সঙ্গে মানানসই করে সোফা সেট আর অন্যান্য আসবাব। ঝিনুকদের বসতে বলে ভদ্রলোক বসলেন সোফায়। চোখে মুখে কেমন যেন সংশয় মেশানো অস্থির ভাব। বললেন, ডক্টর নন্দী আমার বাবা। আপনারা কি আগে কখনো এসেছেন? মানে আপনাদের সঙ্গে পরিচয় আছে? প্রশ্নটা কেন করা হচ্ছে বুঝতে পারছেন না দীপকাকু। মাথা নেড়ে বললেন, না, পরিচয় নেই, আজই প্রথম আসছি। উনি আমাদের আর্জেন্ট চিঠি দিয়ে ডেকে পাঠিয়েছেন। ভদ্রলোক সামান্য অবাক হয়ে গেলেন। বাবা চিঠি পাঠিয়েছেন? কাকে দিয়ে? কবেকার লেখা এটা? পরশুর ডেট দেওয়া, কুরিয়ার করে পাঠিয়েছেন। অবাক ভাব কমল। ডক্টর নন্দীর ছেলে বললেন, ও
তা ওই চিঠিটা একবার দেখতে পারি কি? অফকোর্স। এই যে বলে বুক পকেট থেকে খামশুদ্ধ চিঠি বের করে ভদ্রলোকের হাতে দিলেন দীপকাকু। খাম থেকে চিঠি বের করে পড়তে থাকলেন ডক্টর নন্দীর ছেলে। কপালে তৈরি হলো অজস্র ভাঁজ। পড়া শেষ করে দীপকাকুর দিকে বিষম বিস্ময়ে তাকিয়ে রইলেন খানিকক্ষণ। বললেন, আপনি ডিটেকটিভ? বাবা গোয়েন্দা ডেকে পাঠিয়েছিলেন? ঝিনুক বুঝতে পারে না ভদ্রলোকের কোন ব্যাপারটা মানতে অসুবিধে হচ্ছে, দীপকাকুকে গোয়েন্দা বলে নাকি বাবার চিঠিটা। নিজের পরিচয় সুনিশ্চিত করতেই বোধহয় পকেট থেকে পার্সোনাল কার্ড বের করে ভদ্রলোককে দিলেন দীপকাকু। তারপর সন্দিগ্ধ স্বরে জানতে চাইলেন, আপনি ডেকে পাঠিয়েছিলেন বললেন কেন? আপনার বাবা কি কোথাও গেছেন? আউট অফ স্টেশন? না, বাবা নিরুদ্দেশ হয়েছেন। বলেই ডক্টর নন্দীর ছেলে চিঠিটা ফেরত দিলেন দীপকাকুকে। ঝিনুকের মাথা টাল খেয়ে মুখ দিয়ে বেরিয়ে গেল, মানে কবে? আজ ভোরবেলা মর্নিং ওয়াকে বেরিয়ে আর ফেরেননি। নিরুদ্দেশ মানে কি স্বেচ্ছায়? হ্যাঁ। কি করে বুঝলেন? একটা চিঠি রেখে গিয়েছেন। ক্ষণিক নীরবতা নেমে এলো ঘরে। ঝিনুকের মন খারাপ। যদিও বা একটা ভদ্রস্থ কেসের সম্ভাবনা দেখা দিয়েছিল, যিনি তদন্তের ভার দেবেন তিনি নিজেই উধাও। একটা কথা ভেবে অবাক হচ্ছে ঝিনুক, ডক্টর নন্দী যদি বাড়ি ছেড়ে চলেই যাবেন, তাহলে ডেকে পাঠালেন কেন দীপকাকুকে? ব্যাপারটা বেশ গোলমেলে মনে হচ্ছে। দীপকাকু হঠাৎ বলে উঠলেন, চিঠিটা একবার দেখাতে পারেন? হ্যাঁ, নিশ্চয়ই। আপনারা বসুন, আমি এখনই নিয়ে আসছি। বলে ঘর থেকে বেরিয়ে গেলেন ডক্টর নন্দীর ছেলে। ভীষণ গম্ভীর হয়ে দীপকাকু ঘরের চারপাশে চোখ বোলাচ্ছেন। ঝিনুকের মাথায় অনেক সম্ভাবনার কথা এলেও ও বলতে পারছে না। পাছে দীপকাকু বিরক্ত হন। নাকের ডগা দিয়ে কেসটা উড়ে গেল। মেজাজ নিশ্চয়ই ভালো নেই। ট্রেতে 3টে ধোঁয়া ওঠা কাপ নিয়ে ঘরে ঢোকে কাজের লোক। ভেতর বাড়িতে টিয়াটা আবার চেঁচামেচি শুরু করেছে। কি বলছে এখন আর ঠিক বোঝা যাচ্ছে না। কাজের লোক ট্রে থেকে কাপগুলো নামিয়ে রাখলো সেন্টার টেবিলে। ঝিনুক বলল, আমি কিন্তু চা খাই না। লোকটা কেমন যেন এক্সপ্রেশনলেস। ঝিনুকের দিকে একবার তাকিয়ে শুধু একটা কাপ তুলে নিল ট্রেতে। তারপর এগিয়ে যাচ্ছিল দরজার দিকে। দীপকাকু ডাকলেন, এই শোনো। লোকটা ঘুরে দাঁড়ায়। দীপকাকু বললেন, তোমাদের পাখিটা তো খুব কথা বলে। কি পাখি এটা? চন্দনা। পাখিটা কি যেন একটা বলছে, লালু বা নাড়ু, কার যেন নাম ধরে ডাকছে। ডাকছে লালুকে। কে লালু? বড়বাবুর কাজের লোক। পাখিটাকে খুবই ভালোবাসত। লালু চলে যাওয়ার পর থেকে পাখিটা বড় বেশি ছটফট করছে। বড়বাবু মানে তুমি বোধহয় ডক্টর নন্দীর কথা বলছো? হ্যাঁ। তার আলাদা কাজের লোক? কথাটা যেন নিজেকেই বললেন দীপকাকু। প্রায় নিশ্চিত হয়ে পরের কথাটা তুললেন, বাবুর ফোনের লাইন নিশ্চয়ই আলাদা। আমরা ঘন্টাখানেক আগে ফোন করেছিলাম, কেউ তুলল না। বড়বাবুর ঘরটা কি খুব দূরে? না তো, বাবুর ঘরে ফোন বাজলে দিব্যি শোনা যায়। আমরা ফোনের আওয়াজ পাইনি। আচ্ছা আচ্ছা, লালু গেল কোথায়? দেশের বাড়ি। দীপকাকু পরের প্রশ্নে যাবেন, হঠাৎ পর্দা সরিয়ে ঘরে ঢুকলেন ডক্টর নন্দীর ছেলে। চিঠিটা আনতে যেন একটু বেশিই সময় নিলেন। কাজের লোক ঘর থেকে বেরিয়ে গেল। সোফায় বসে দীপকাকুর দিকে একটা চিরকুট এগিয়ে দিলেন ভদ্রলোক। লাইন টানা ছোট নোটবুকের পাতায় লেখা চিঠি। সেটাই একবার চোখ বুলিয়ে দীপকাকু খুললেন ডক্টর নন্দীর কুরিয়ারে পাঠানো চিঠি। দুটো পাশাপাশি নিয়ে নিজের মোটা চশমায় প্রায় ঠেকিয়ে ফেলেছেন। যেন বুঝতে পারছে না এত খুঁটিয়ে কি দেখছেন দীপকাকু। হাতের লেখা দুটো এক কি না। নিশ্চিত হয়ে দীপকাকু চিরকুটটা চালান করলেন ঝিনুকের হাতে। ডক্টর নন্দীর ছেলেকে জিজ্ঞেস করলেন, নোটটা কোথায় রাখা ছিল? ওই টেবিলের ওপর পেপার ওয়েট চাপা দিয়ে রাখা ছিল। এক নিমেষে নোটটা পড়ে নিয়েছে ঝিনুক। চললাম পাহাড়ের ওপারে, যেখানে সর্বদা দিন,
অপেক্ষা করছেন তিনি। জরা ব্যাধি নিয়ে আর কোনো কষ্ট থাকবে না। এই কটা লাইনের মাঝে অনেক অক্ষর পেন দিয়ে গোল পাকানো। শেষের দুটো লাইন তো পুরোপুরি কাটা। চিঠিটা কেমন যেন অসম্পূর্ণ, বেখাপ্পা লাগে ঝিনুকের। দীপকাকু ঠিক সেই কথাটাই তুললেন। আচ্ছা মিস্টার নন্দী, আপনার বাবার চিঠিটা কি একটু অসংলগ্ন নয়? কথাটা আপনি ভুল বলেননি। বাবার কথাবার্তা কখনোই এতটা এলোমেলো ছিল না। হাতের লেখা এক হলেও কথাগুলো যেন অন্য কারো। আমারও একটা ব্যাপারে খটকা লাগছে। কি ব্যাপারে? বিষয়টা বলতে গিয়েও চুপ করে গেলেন ভদ্রলোক। হঠাৎ সুর পাল্টে বলতে শুরু করলেন, দেখুন মিস্টার বাগচি, আমার বাবা আপনাকে ডেকে পাঠিয়েছিলেন, আমি নই। আমরা ইতিমধ্যেই থানায় মিসিং ডায়েরি করেছি। পুলিশ খোঁজখবর নেওয়া শুরু করেছে। আমি আর এ ব্যাপারে অন্য কারো সাহায্য নিতে চাই না। এ তো প্রায় বাড়ি থেকে বেরিয়ে যেতে বলা হলো। ঝিনুকের খুবই অপমানিত লাগে। দীপকাকুর তেমন কোনো প্রতিক্রিয়া নেই। ঠান্ডা গলায় বলতে শুরু করলেন, আপনার বাবা বিপদে পড়ে আমাকে ডেকে পাঠিয়েছিলেন। তার অনুপস্থিতি দেখে আমি কাজ বন্ধ রাখতে পারি না, বিশেষ করে যখন ওর নিরুদ্দেশ হওয়ার ঘটনায় আমি অনেক অসঙ্গতি দেখতে পাচ্ছি। কথা বলতে বলতে সেলফোন বের করে ডায়াল করলেন দীপকাকু। ফোন কানে দিয়ে বললেন, হ্যালো, লালবাজার কন্ট্রোল, ইন্সপেক্টর রঞ্জন দত্তকে দিন না। বলে একটু চুপ করে থাকলেন দীপকাকু। ডক্টর নন্দীর ছেলের মুখের ভাব নরম হচ্ছে। রঞ্জন কাকুকে চেনে ঝিনুক, আগের কেসে খুব হেল্প করেছিলেন। রঞ্জন কাকু এবার ধরলেন মনে হয়, কারণ এ প্রান্তে দীপকাকু এবার বললেন, হ্যাঁ দীপঙ্কর বলছি, ডোভারলেনে একটা ইনভেস্টিগেশনে এসেছি। বালিগঞ্জ থানার ওসিকে একটু বলে রাখিস তো, দেখা করতে হতে পারে। অপর প্রান্তের কথা শুনতে শুনতে দীপকাকু ইশারায় ডক্টর নন্দীর ছেলেকে বললেন, আপনি কথা বলবেন? ত্রস্ত ভঙ্গিতে মাথা নাড়লেন ভদ্রলোক। দীপকাকু ফোন অফ করলেন। ডক্টর নন্দীর ছেলে মোলায়েম গলায় বলতে শুরু করলেন, আরে কিছু মনে করবেন না মিস্টার বাগচি, আমার মনের অবস্থা নিশ্চয়ই বুঝতে পারছেন। মর্নিং ওয়াকে বেরিয়ে বাবার ফিরলেন না, তারপরে এই চিঠি। সকাল থেকে থানা, ফোন, পুলিশ করে বেড়াচ্ছি। আপনারা এসে আরও জটিল করে দিলেন পরিস্থিতি। বলছেন বাবা আপনাদের ডেকে পাঠিয়েছিলেন। এরপর কি আর মাথা ঠান্ডা রাখা যায়? সঙ্গে সঙ্গে মুড বদলে ফেললেন দীপকাকু। পরম শুভানুধ্যায়ের মতো বলতে লাগলেন, মাথা আপনাকে ঠান্ডা রাখতেই হবে তো। ছেলে হিসেবে আপনারই দায়িত্ব সবচেয়ে বেশি, তাই না? বাই দ্য ওয়ে, আপনি কি এক ছেলে, আর কোনো ভাই বোন? আমার পরে একটা ভাই আছে, সে কালই ট্যুরে গিয়েছে শিলিগুড়ি। ফোনে যোগাযোগ করেছি, আগামীকাল সকালের ফ্লাইটে এসে যাবে। ভাইয়ের নাম? অম্লান। সরি, এতক্ষণ নানা রকম কথা নিজের নামটাই বলা হয়নি। আমি হচ্ছি অমিতেশ। ঝিনুক একটা ছোট্ট নোটবুক আর পেন সঙ্গে এনেছে। আগের কেসে এই দুটোর প্রয়োজনীয়তা বুঝেছিল। নোটবুকে পয়েন্ট লিখতে শুরু করে দিল ঝিনুক। ততক্ষণে দীপকাকু পরের প্রশ্নে চলে গেছেন। আপনাদের পেশা? অম্লান একটা ওষুধ কোম্পানির সেলস ম্যানেজার, আমি ব্যাংকে আছি। আপনারা দুই ভাই কি ফ্যামিলি নিয়ে এই বাড়িতেই থাকেন? হ্যাঁ। এই বাড়িটা কি শুধু আপনাদের, আর কোনো অংশীদার নেই তো? না। ওকে, এবার আপনার বাবার পড়াশোনা এবং গবেষণার ব্যাপারে বলুন একটু। বছর দুয়েক হলো গবেষণা ছেড়ে দিয়েছেন বাবা। কলকাতার এক বায়োটেকনোলজি ইনস্টিটিউটের অধীনে রিসার্চ করতেন। ওই যাদবপুর ইউনিভার্সিটিতে ফার্মাসি নিয়ে পড়াশোনা করার পর বায়োটেকনোলজি নিয়ে পড়েছিলেন নিউ ইয়র্কের কর্নেল ইউনিভার্সিটিতে। কোর্স কমপ্লিট করার পর ফিরে আসেন দেশে, কলকাতার ইনস্টিটিউটে জয়েন করেন। আর কখনো বিদেশ গিয়েছেন? না তো। বাড়িতে অবসর সময়টা কিভাবে কাটাতেন? ওই তো বই পড়া, ইন্টারনেট সার্ফ করা, ই পাড়া ও পাড়া হেঁটে চলে বেড়ানো, বাগান করা, এইসব। কখনো সখনো বন্ধুদের বাড়িতে যাওয়া আসাও ছিল। প্রকৃত অবসর যাপন বলতে যা বোঝায় আর কি। একটু সময় নিয়ে ভ্রু কুঁচকে দীপকাকু জিজ্ঞেস করলেন, গবেষণার সঙ্গে আর কোনোভাবেই যোগ ছিল না?
না, সত্যি বলতে কি রিসার্চটা বাবা চাকরির মতোই করতেন। ইনস্টিটিউট থেকে রিটায়ারমেন্টের পর ওই ব্যাপারে আর মাথা ঘামাননি। থাইয়ের ওপর নোটবুক রেখে সমস্ত ইনফরমেশন ছোট করে নোট করে নিচ্ছে ঝিনুক। হঠাৎ চোখ তুলে দেখে দীপকাকু তার দিকেই তাকিয়ে আছেন। সে তাকাতেই মুখ ঘুরিয়ে নিলেন। অমিতেশবাবুকে বললেন, আপনার বাবার ঘরটাকে একবার দেখতে পারি? ঠিক আছে, চলুন। খুবই অনিচ্ছের সঙ্গে বললেন অমিতেশবাবু। ড্রয়িং থেকে বেরিয়ে বিশাল ডাইনিং। এখানে এসে বাড়ির অন্য সদস্যদের দেখা গেল। কিছুটা সন্ত্রস্ত এবং চাপা কৌতূহলে সবাই ঝিনুকদের দেখছে। দুজন ভদ্রমহিলা সম্ভবত বিপুল নন্দীর 2 পুত্রবধূ। ঝিনুকের বয়সী একটি মেয়ে, তার চেয়ে ছোট একটি ছেলে। এরা নিশ্চয়ই নাতি নাতনি। আর সেই কাজের লোক। ঘরের আসবাব থেকে শুরু করে সবার মুখের ওপর চোখ বুলিয়ে দীপকাকু অনুসরণ করলেন অমিতেশবাবুকে। ডাইনিং পেরিয়ে লম্বা এক ফালি বারান্দায় এসে পড়ল ঝিনুকরা। অমিতেশবাবুর উদ্দেশ্যে দীপকাকু বললেন, আপনার মাকে তো দেখলাম না। মা বছর 5 হলো মারা গিয়েছেন। ও বা, আই এম সরি। বলে দীপকাকু হঠাৎ দাঁড়িয়ে গেলেন, চোখ বারান্দা লাগোয়া আবছা অন্ধকার বাগানের দিকে। বারান্দার কম ওয়াটের আলোয় যতটুকু সম্ভব আলোকিত হয়ে আছে গাছপালা। ঝিনুকের প্রথমে চোখেই পড়েনি বাগানটা। এখানে এসে বাড়ির আবহাওয়াটাই যেন পাল্টে গেল। বাইরে থেকে বোঝাই যায় না এতটা জমি নিয়ে এই বাড়ি। পকেট থেকে টর্চ বার করে গাছপালার উপর আলো ফেললেন দীপকাকু। বড় গাছ তেমন নেই, ম্যাক্সিমাম হাইট 5 ফুট। দীপকাকু বললেন, অনেক ধরনের গাছ আছে দেখছি, নিয়মিত পরিচর্যাও করা হয়। হ্যাঁ, বাবার শখ, বললাম না। এই শখটা কি অবসর জীবনের নাকি আগেও ছিল? জানতে চেয়ে টর্চ অফ করলেন দীপকাকু। প্রশ্নটা ঠিক কেন করা হলো বুঝল না ঝিনুক। অমিতেশবাবু উত্তর দিলেন, আগে শখ থাকলেও সময় পেতেন না, তবে ইদানিং বাগান নিয়ে খুবই মেতেছিলেন। নিজের হাতে সব করতেন? না না, বাবার একটা কাজের লোক ছিল, লালু। ওই বাবার ডান হাত, সেই বাবাকে হেল্প করত। তবে সেও তো 4 দিন হলো কাজ ছেড়ে দিয়ে চলে গেছে। তথ্যটা যেহেতু জানা, দীপকাকু নীরবে হাঁটতে লাগলেন। বারান্দার একদম শেষে একতলা ঘরটার সামনে এসে দাঁড়ালেন অমিতেশবাবু। এটাই তার বাবার, মানে ডক্টর বিপুল নন্দীর ঘর। দরজায় তালা মারা। অমিতেশবাবু পকেট থেকে চাবি বের করলেন। পাল্লা ঠেলে ভেতরে ঢুকতে যাবেন, বাধা দিলেন দীপকাকু। দোরগোড়ায় দাঁড়িয়ে ঘরের অন্ধকার মেঝেই টর্চের আলো ফেললেন। ঝিনুক টের পাচ্ছে তাদের পেছনে এসে দাঁড়িয়েছে বাড়ির বাকি সদস্যরা। টর্চ নিভিয়ে দীপকাকু বললেন, মেঝে অনেকের পায়ের ছাপ দেখা যাচ্ছে। ডক্টর নন্দী নিরুদ্দেশ হওয়ার পর আপনারা কি ওকে ঘরের মধ্যে খুঁজছিলেন? খুবই শ্লেষ মিশ্রিত প্রশ্ন। বারান্দার ঝিমনো আলোয় অমিতেশবাবুর মুখটা বড়ই ফ্যাকাশে দেখালো। দীপকাকুর পরবর্তী নির্দেশ, যান এবার ঘরের আলো জ্বালুন। ঘরে ঢুকে লাইট জ্বালালেন অমিতেশবাবু। সামান্য অগোছালো ঘর। মনে হচ্ছে ডক্টর নন্দী কিছু সময়ের জন্য বাইরে গেছেন, এখনই ফিরে আসবেন। ঘরটা স্বয়ং সম্পূর্ণ। কি নেই এখানে? চেয়ার, টেবিল, কম্পিউটার ডেস্ক, র্যাক ভর্তি বই, ছোট স্টিলের আলমারি, এমনকি ঘরের কোণে টেবিলের ওপর একটা হিটার এবং চায়ের সরঞ্জামও দেখা গেল। দীপকাকুর চোখ সিঙ্গেল বেডের ওপর স্থির। ওর দৃষ্টি অনুসরণ করে ঝিনুকও দেখতে পায় বিছানার ওপর ফোন সেট। অস্ফুটে বললেন, আমাদের করা ফোনের আওয়াজ এই জন্যই বাড়ির লোকজন শুনতে পায়নি। জিন্সের পকেট থেকে ফের নোটবুক বের করে ফেলেছে ঝিনুক। দীপকাকু চলে গিয়েছেন চা তৈরির টেবিলের সামনে। হিটারটা অন অফ করে দেখে নিলেন চালু আছে। চায়ের আনুষঙ্গিক কৌটোগুলো পরীক্ষা করলেন। তারপর এলেন বইয়ের র্যাকের কাছে। বেশিরভাগ বই বায়োটেকনোলজির ওপর। 2-4টে বই বের করে উল্টে পাল্টে দেখে রেখে দিলেন। কম্পিউটার চালু করার চেষ্টা করলেন দীপকাকু।
অন হলো, কিন্তু তার চেয়ে বেশি কিছু করা গেল না। পাসওয়ার্ডে এন্ট্রি নিতে হবে। ডক্টর নন্দী ছাড়া সেটা নিশ্চয়ই আর কারোর জানা নেই। এরপর রিডিং টেবিলের সামনে গিয়ে পকেট থেকে ম্যাগনিফাইং গ্লাস বের করে কাগজপত্র চোখের সামনে তুলে পরীক্ষা করতে লাগলেন। দীপকাকুর তদন্তের এই পর্যায়টা ভীষণ বোরিং। আবার এটাও ঠিক, এই সামান্য জিনিসপত্রগুলোর মধ্যেই লুকিয়ে থাকে রহস্যের অনেক সূত্র। টেবিলের ড্রয়ার খুলেছেন দীপকাকু। বেরোলো ট্যাবলেটের ফয়েল, গোটা কয়েক পেন, খাম, পোস্টকার্ড, জোয়ানের শিশি। আতস কাঁচ পকেটে রেখে টেবিল থেকে তুলে নিলেন পেপার ওয়েট। পেন স্ট্যান্ডের সঙ্গে ডেট চেঞ্জিং ক্যালেন্ডার। ঝিনুক লক্ষ্য করে ডেটটা কালকের রয়ে গেছে, পাল্টানো হয়নি। টেবিল ক্লকটা ঘুরিয়ে ফিরিয়ে দেখছেন দীপকাকু। দম দেওয়া পুরনো দিনের ঘড়ি। অমিতেশবাবুর উদ্দেশ্যে বললেন, আপনার বাবা মর্নিং ওয়াকে কটা বেরোতেন? ওই তো সকাল 6টা নাগাদ। বইপত্রের আড়ালে থাকা অ্যাস্ট্রে বের করলেন দীপকাকু। ফিল্টারের টুকরোগুলো পরীক্ষা করতে করতে বললেন, আপনার বাবা সম্ভবত স্মোক করতেন না, তাই না? অমিতেশবাবু বিস্মিত কণ্ঠে সমর্থন করলেন কথাটা। বললেন, হ্যাঁ, ঠিকই ধরেছেন। সিগারেটের টুকরোগুলো বাবার বন্ধুদের। কেউ দেখা করতে এলে উনি ওই অ্যাস্ট্রেটা বের করে দিতেন। কিন্তু আপনি বুঝলেন কি করে ব্যাপারটা? কাল রাতের খাওয়া কোনো ফ্রেশ ফিল্টারের টুকরো নেই, আর এই বিভিন্ন ব্র্যান্ডের ফিল্টার দেখে। শেষ কোন বন্ধু দেখা করতে এসেছিলেন? সেটা আমি ঠিক বলতে পারবো না। আমি তো সবসময় বাড়ি থাকি না। কে বলতে পারবে? কেশব জানতে পারে, আমাদের কাজের লোক। দাঁড়ান, ডাকছি। ডাকতে হলো না। দোরগোড়ার ভিড় থেকে কেশব ঘরে এসে হাজির। কেশবকে নতুন করে প্রশ্নটা করলেন দীপকাকু। সে মাথা চুলকে বলল, মনে পড়ছে না। দরজার ভিড়ের দিকে তাকালেন দীপকাকু। ডক্টর নন্দীর দুই পুত্রবধূ সরে গেলেন। অপার কৌতূহল নিয়ে দাঁড়িয়ে রইলেন নাতি নাতনি। তাদেরও বোধহয় উত্তরটা জানা নেই। ফের অ্যাস্ট্রে নিয়ে পড়লেন দীপকাকু। খেটে খুঁটে একটা ফিল্টার বার করলেন। গা ঘিনঘিন করছে ঝিনুকের, অথচ দীপকাকুর কোনো বিকার নেই। ফিল্টারটা আতস কাঁচের সামনে ধরে কিছুক্ষণ দেখে বললেন, ডক্টর নন্দীর বন্ধুদের মধ্যে কি পান খান? ঝিনুক আশঙ্কিত হয় অতিরিক্ত পর্যবেক্ষণ চালাতে গিয়ে স্লিপ অফ টাং হয়ে যাচ্ছে দীপকাকুর। হাতে এক জিনিস, বলছেন অন্য কিছুর কথা। ঘরের বাকি দুজন ঝিনুকের মতোই হতবাক। একটু পরে দীপকাকু নিজেই বলতে শুরু করলেন, এই সিগারেটটা যার খাওয়া তিনি পানও খান। লাল ছোপ লেগে রয়েছে ফিল্টারের শেষে। কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কেশব বলে ওঠে, কবরেজ মশাই, উনি বাবুর কাছে হপ্তায় 1-2 বার অন্তত আসতেন। আজকাল কারো বাড়ি কবিরাজ মশাই আসেন শুনে অবাক হলো ঝিনুক। কেন আসতেন বোঝা গেল না। দীপকাকু বললেন, অমিতেশবাবু, আপনার বাবার হাই ব্লাড প্রেশার আর সুগার কি অনেক দিনের সঙ্গী? অমিতেশবাবুর এক্সপ্রেশন হলো দেখার মতো। ম্যাজিক দেখে যেমন বোকা ও আনন্দিত হয় মানুষ, তেমনভাবেই বলে উঠলেন, মার্ভেলাস! এতক্ষণে আমি মেনে নিচ্ছি আপনি একজন বড় মাপের গোয়েন্দা, কিন্তু কি করে আন্দাজ করলেন বাবার এইসব রোগ আছে? বেজায়গায় হাততালি দিচ্ছেন মিস্টার নন্দী। ইটস ভেরি সিম্পল। ট্যাবলেটের ফয়েলগুলো সুগার প্রেশারের কমন ওষুধ, আর চায়ের সরঞ্জামের মধ্যে দেখলাম চিনির বদলে স্যাকারিন। সূত্রগুলো শুনে অমিতেশবাবুর বিস্ময় বাড়ল বই কমল না। দীপকাকু ফের বললেন, অসুখে বোধহয় খুবই কষ্ট পাচ্ছিলেন, সে কারণে রেখে যাওয়া নোটে লিখেছেন জরা ব্যাধির কথা। জানি না, হতেও পারে। কবিরাজ মশাই কি ডক্টর নন্দীর চিকিৎসার কারণে আসতেন? সে আমি ঠিক জানি না। ভদ্রলোককে একবার মাত্র দেখেছি। ওই দুস্থ অভাবী চেহারা, বাবার বন্ধু হিসেবে ঠিক মানা যায় না। হয়তো আর্থিক সাহায্য পেতে বাবার কাছে আসতেন, আর বাবা সরাসরি টাকা না নিয়ে তার কাছ থেকেই ওষুধ নিতে পারেন। তবে খেতেন বলে মনে হয় না। তাহলে চিকিৎসা করাতেন কার কাছে? ডক্টর অমল চ্যাটার্জি, আমাদের হাউস ফিজিশিয়ান, এ পাড়াতেই থাকেন। বাবার বন্ধুর মতো। অনেক সময় বাবার কাছে নিছক আড্ডা মারতেও চলে আসতেন।
কবিরাজ মশাইয়ের প্রতি আপনার বাবার দুর্বলতার কারণ? সরি, এই ব্যাপারেও আমি কিছু বলতে পারছি না। বাবা আমাদের কাছে ততটা খোলামেলা ছিলেন না। একদম ব্যক্তিগত কোনো ধরনের প্রশ্ন করতে সাহস পেতাম না আমরা। অমিতেশবাবুর কথার পর খানিকক্ষণ সময় নিয়ে কি যেন ভাবলেন দীপকাকু। তারপর বললেন, খুব রিসেন্টলি আরেকজন আপনার বাবার কাছে আসতেন, যিনি কিং সাইজ বিদেশি সিগারেট খান। 4-5 দিন আগে এসেছিলেন। ফিল্টারগুলো দেখে অন্তত তাই মনে হচ্ছে। তিনি কে? অমিতেশ জানেন না। কেশবের দিকে তাকালেন। কপাল কুঁচকে কেশব বলল, বাবুর বন্ধু বান্ধব অনেকেই আসতেন। কে লম্বা সিগারেট খেতেন তা খেয়াল করিনি। আমি তো এই ঘরে খুব একটা বড় আসতাম না। লালুই বাবুর সব কাজকর্ম করত। উত্তর আসে দোরগোড়া থেকে। রামেন্দু দাদু। গলাটা বাচ্চা ছেলেটির। দীপকাকু হাতের ইশারায় ছেলেটিকে ঘরের মধ্যে ডেকে নিলেন। বছর 12 ছেলেটিকে দেখে বোঝা যায় এমনিতে দুষ্টু, এখন যেন একটু থতমত খেয়ে আছে। সামনে এসে দাঁড়াতে দীপকাকু তার নাম জিজ্ঞেস করলেন। সে বলল, অনির্বাণ নন্দী। ডক্টর বিপুল নন্দী তোমার দাদু? মাথা হেলিয়ে হ্যাঁ বলল অনির্বাণ। হ্যাঁ। আচ্ছা, রামেন্দু দাদুকে তুমি লাস্ট কবে আসতে দেখেছিলে এ বাড়িতে? তখন লালুদা ছিল। রামেন্দু দাদু সিগারেট আনতে মোড়ের দোকানে গিয়েছিল লালুদা, আমিও গিয়েছিলাম সঙ্গে। লালুদা তার মানে তোমাকে খুব ভালোবাসতো। ও তবে দেশের বাড়ি চলে গেল কেন? দাদু লালুদাকে তাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, কেন? দাদুর জিনিসপত্র খালি হারিয়ে যাচ্ছিল, লালুদা খুঁজে দিতে পারতো না। কি কি জিনিস হারিয়ে যাচ্ছিল দাদুর? চশমা, পেন, ডায়েরি, বিস্কুটের কৌটো, ফ্লপি ফাইল, আরো অনেক কিছু। ওকে। বলে দীপকাকু এবার দৃষ্টি ফেরালেন অমিতেশ বাবুর দিকে। বললেন, এ নিশ্চয়ই আপনার ভাইপো। দাদুর অনেক খবর রাখে দেখছি। অনির্বাণকে কাছে টেনে নিলেন অমিতেশ। স্নেহ মিশ্রিত গলায় বললেন, বাবা সবাইকে দূরে সরিয়ে রাখলেও একে পারত না। সময় অসময়ে ঢুকে যেত দাদুর ঘরে। আমার তো মনে হয় বাবার জিনিসগুলো লুকিয়ে রাখতো অনি, আর বকুনিকে তো লালু। সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে অনির্বাণ। মোটেই আমি সবকিছু লুকোতাম না, দাদু নিজেই অনেক কিছু হারিয়ে ফেলে পরে খুঁজে পেত। কথাগুলো দীপকাকুর কানে ঢুকেছে কিনা বোঝা যাচ্ছে না। ঠোঁটের নিচে আঙুল রেখে মেঝের দিকে তাকিয়ে কি যেন ভাবছেন। ঘরের মধ্যে এখন শুধুই টেবিল ক্লকের টকটক শব্দ। চিন্তা ভেঙে দীপকাকু অমিতেশকে বললেন, রামেন্দু বাবুর সম্পর্কে কিছু বলতে পারবেন? তা পারবো। বাবার স্কুল বেলা থেকে বন্ধু। যাদবপুরেও একসঙ্গে পড়েছেন। তারপর সেই যে বিদেশ চলে যান, ফিরেছেন 1 মাস হলো। আমি শুনেছি ইতিমধ্যে বাবার কাছে বেশ কয়েকবার এসেছেন, তবে আমার সঙ্গে দেখা হয়নি। ওর ঠিকানা? ওই তো ভবানীপুরে শম্ভুনাথ পণ্ডিত হসপিটালের সামনের গলিতে ওর পৈতৃক বাড়ি। এখনও ওখানেই আছেন কিনা জানি না, তবে ওর পুরো নাম রামেন্দু মল্লিক। নাম অ্যাড্রেসটা ঝিনুক নোট করে নিল। দীপকাকু আর চোখে সেটা দেখে নিয়ে অমিতেশবাবুকে বললেন, আরেকজনের নাম ঠিকানা আমার লাগবে, কবিরাজ মশাই। নাম আমি বলতে পারবো, নরনারায়ণ চট্টোপাধ্যায়। শিয়ালদার কাছে কোথায় যেন চেম্বার আছে। ফাইন। বলে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দীপকাকু। একটু পরে বললেন, একটাই শুধু খচখচানি থেকে গেল। কি? যে পাতায় উনি নোট রেখে গিয়েছেন সে ছোট নোটবুকটা কোথাও দেখছি না। ঝট করে একটা সম্ভাবনার কথা মাথায় আসে ঝিনুকের। দীপকাকুকে বলে, আচ্ছা, ওটা তো আলমারিতেও থাকতে পারে। থাকার কথা নয়। পাতা ছিঁড়ে বিদায়ী চিঠি লেখার পর নোটবুক আলমারিতে তুলে রাখা একটু অস্বাভাবিক। তবু দেখা যেতে পারে, কারণ চিঠির বয়ানটা মোটেই স্বাভাবিক নয়। দীপকাকুর কথা শেষ হতেই অমিতেশবাবু বললেন, চাবি কোথায় আমি কিন্তু জানি না।
আমি জানি। বলে ওঠে অনির্বাণ। তারপর অনুমতির তোয়াক্কা না করে সোজা চলে যায় বইয়ের র্যাকের সামনে। একটা মোটাসোটা বই বের করে, তার মধ্যে চাবি। ডক্টর নন্দী হয়তো ওকে লুকানোর জন্যই চাবিটা ওখানে রেখেছিলেন। চাবি নিয়ে দীপকাকু আলমারি খুলতে যাবেন, ঝিনুকের চোখে ভেসে উঠল একটা দৃশ্য। পাল্লা খোলার সঙ্গে সঙ্গেই ডক্টর নন্দীর মৃতদেহ দীপকাকুর ঘাড়ে এসে পড়ছে। তেমন কিছু অবশ্য ঘটল না। কাপড় জামায় ঠাসা একটা সাধারণ আলমারি যেমন হয় তেমনই। লকারটাও খুলে ফেললেন দীপকাকু। সেখানে বেশ কিছু ফ্লপি ডিস্ক দেখা গেল। একটা ফটো অ্যালবামও রয়েছে। ফ্লপি ডিস্ক নামিয়ে পেছন থেকে অ্যালবাম বের করলেন দীপকাকু। পাতা উল্টে মন দিয়ে দেখতে লাগলেন ফটোগুলো। ঝিনুক পাশে এসে দাঁড়ায়। বেশিরভাগই মিটিং কনফারেন্সের ফটো, কিছু পারিবারিক ফটোও রয়েছে। অমিতেশবাবু এসে নিজের বাবাকে ফটোর মধ্যে চেনালেন। ছোটখাটো সম্ভ্রান্ত চেহারা ডক্টর নন্দীর। দুই একটা ফটোতে ডক্টর নন্দীর পাশে একটা গ্রাম্য লোককে দেখা যাচ্ছে। দীপকাকু বললেন, এ নিশ্চয়ই লালু। এর দেশের বাড়ি কোথায়? ওড়িশার বালাসোর জেলার কোনো একটা গ্রামে। বাবা আর বিশ্বনাথ জেঠু চাঁদিপুর বেড়াতে গিয়ে লালুকে নিয়ে আসেন। আমি যতদূর জানি ওর তিন কুলে কেউ নেই। বিশ্বনাথ বাবুর পরিচয়টা একটু দিন। আমাদের দুটো বাড়ি পরেই থাকেন। বলতে পারেন বাবার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। এ বাড়িতে উনিই সবচেয়ে বেশি আসতেন। ওর সঙ্গে মর্নিং ওয়াকে যেতেন বাবা। বিশ্বনাথ জেঠু আজ ভোরে বাবাকে রাস্তায় দেখতে পাননি। অমিতেশবাবুর কথার মাঝেই অ্যালবাম থেকে ডক্টর নন্দীর সঙ্গে লালুর সবচেয়ে স্পষ্ট ফটোটা খুলে নিলেন দীপকাকু। বিছানায় নামিয়ে রাখা ফ্লপি ডিস্কগুলো থেকে না বেছে দুটো ফ্লপি তুলে নিলেন। কেশবকে বললেন, একটা জুতোর ফাঁকা বাক্স দাও তো। বায়না শুনে ঝিনুক অবাক। কেশব অবুঝ দৃষ্টিতে কিছুক্ষণ দীপকাকুর মুখের দিকে তাকিয়ে বাক্স আনতে গেল। দীপকাকু ততক্ষণে টেবিল ঘড়িটা হাতে তুলে নিয়েছেন। অমিতেশবাবুকে বললেন, আপনার বাবার রেখে যাওয়া নোট, ফটো, ফ্লপি আর ঘড়িটা আপাতত আমার কাছে থাক, যথাসময়ে ফেরত দেব। মুখ দেখেই বোঝা যাচ্ছে অমিতেশবাবুর তেমন সাই নেই এতে। আমতা আমতা করে বললেন, কিন্তু মানে পুলিশ বাড়িতে ইনভেস্টিগেশনে এসে এগুলো যদি চায় তখন? আমার কার্ড তো আপনাকে দেওয়া আছে, ফোন নাম্বার একবার ডায়াল করবেন, বাকিটা সামলে নেব। অসন্তুষ্টি নিয়ে চুপ করে গেলেন অমিতেশবাবু। কেশব জুতোর বাক্স নিয়ে এসেছে। ফটো, ফ্লপি, ডক্টর নন্দীর রেখে যাওয়া নোট এবং সবশেষে টেবিল ঘড়িটা সন্তর্পণে বাক্সে রাখলেন দীপকাকু। একটা দড়ি চেয়ে নিয়ে জুতোর বাক্সটা বেঁধে নিলেন। এবার চলে গেলেন অন্য প্রসঙ্গে। লালুকে এই ঘরে শুতো? না, এ ঘরের পিছনে একটা ঘর আছে, ওখানেই আমি আর লালু শুতাম, বলল কেশব। চলো ওই ঘরটা একবার দেখা যাক। কি আর দেখবেন, লালু সব নিজের জিনিসপত্র বেঁধে নিয়ে চলে গেছে। তবু একবার দেখি। দীপকাকু ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে বিছানায় রাখা ফোন সেটের রিসিভারটা কানে নিলেন। দেখলেন কানেকশন আছে কিনা। দীপকাকুর মুখ দেখে মনে হলো আছে। ফোন সেট তুলে রাখলেন টেবিলে। অমিতেশবাবুকে বললেন, একটু সজাগ থাকবেন, এ ঘরে ফোন আসতে পারে। দরজার দিকে এগিয়ে যাচ্ছেন দীপকাকু। ঝিনুকো নোটবুক পকেটে রেখে এগোতে যাবে, কে যেন আলতো করে কনুই ধরে টান মারে। ঘুরে তাকাতে ঝিনুক দেখে তার বয়সী সেই মেয়েটা কখন যেন ঘরে ঢুকে এসেছে। মেয়েটার মুখে আলাপি হাসি। বলে, আমি পামেলা, তুমি? সৌজন্যের খাতিরে হাসি মুখে নিজের ভালো নাম বলে ঝিনুক। তার মন চলে গেছে দীপকাকুর পিছু পিছু। পামেলা ফের বলে, তুমি বুঝি ডিটেকটিভের অ্যাসিস্ট্যান্ট? হ্যাঁ। কাজটা দারুণ এক্সাইটিং না? ভীষণ থ্রিলিং। তুমি নিশ্চয়ই গেমস অ্যান্ড স্পোর্টসে দারুণ। কি কি জানো তুমি? ক্যারাটে, রাইফেল শুটিং? শুকনো হাসে ঝিনুক। লালুর ঘরে হয়তো এতক্ষণে অনেক কিছুই ঘটে গেছে। অযথা তাকে আটকে রেখেছে পামেলা। হঠাৎই ঝিনুকের মাথায় আইডিয়া খেলে যায়, এই কেসের ব্যাপারে পামেলার একটা ছোট্ট করে ইন্টারভিউ নিলে কেমন হয়।
দীপকাকু স্টাইলে ঝিনুক বলে, আচ্ছা পামেলা, তুমি ডক্টর নন্দীকে কাল পরশু কেমন দেখেছো? মানে কোনো অসংলগ্ন কথাবার্তা, আচার আচরণ এরকম কিছু করছিলেন কি? না, দাদু একদম নর্মাল ছিল। ইনফ্যাক্ট দাদু বাড়ির সবার চেয়ে বেশি স্বাভাবিক, ঠান্ডা মাথার মানুষ। তোমার কি মনে হয় দাদু কেন নিরুদ্দেশ হলেন? মুখে চিন্তা ঘনালো পামেলার, অন্যমনস্ক গলায় বলল, বুঝতে পারছি না, তবে দাদুর সঙ্গে বাবা কাকার একদম পড়তো না। ঝগড়া হতো? না, ঠিক ঝগড়া নয়, কোনো বিষয়েই মতের মিল হতো না। রাতে ডাইনিং টেবিলে সবাই একসঙ্গে বসে খাওয়া হয়, দাদু ইদানিং ঘরে খাবার পাঠিয়ে দিতে বলতো। হতে পারে সংসারের উপর অভিমান করেই দাদু চলে গেছে। কথাটা মনের মধ্যে নোট করে নেয় ঝিনুক, বলে, যাই হোক পামেলা, তোমার সঙ্গে না আমি আরেকদিন এসে খুব ভালো করে গল্প করে যাব। আপাতত আমি একবার একটু লালুর ঘরে কি হচ্ছে গিয়ে দেখি। হ্যাঁ। পামেলার বিস্ময়মুগ্ধ দৃষ্টি পিছনে ফেলে এগিয়ে গেল ঝিনুক। লালু কেশবের ঘরে এসে ঝিনুক দেখে দীপকাকুর হাতে বেশ কয়েকটা ড্রয়িং শিট। মন দিয়ে আঁকাগুলো দেখছেন দীপকাকু। অপটু হাতে জঙ্গল, পাহাড়, নদীর পেন্সিল স্কেচ, নিশ্চয়ই অনির্বাণের আঁকা। এত মন দিয়ে দেখার কি আছে ভাবতে গিয়ে দীপকাকুর কথায় হোঁচট খায় ঝিনুক। উনি জিজ্ঞেস করছেন, রং ইউজ করতো না লালু? অনির্বাণ উত্তর দেয়, না, দাদু ওকে শুধু স্কেচ করা শেখাচ্ছিল। লালুদার ভালো লাগতো না, ও আমার কাছে প্যাস্টেল কালার চাইতো। ঝিনুক বুঝতে পারে এসব ড্রয়িং লালুর। নিজের জিনিসপত্র গুছিয়ে নিয়ে গেলেও আঁকাগুলো ফেলে গেছে। লালুদাকে তোমার দাদু আর কি কি শেখাতো? অনির্বাণকে প্রশ্ন করলেন দীপকাকু। লেখাপড়াও শেখাতো বলে ঘরের কোণের মেঝেই রাখা বই খাতা নিয়ে এলো অনির্বাণ। দীপকাকু উল্টে পাল্টে দেখে অমিতেশবাবুকে জিজ্ঞেস করলেন, অমিতেশবাবু, ডক্টর নন্দীর কি ড্রয়িংয়ের ঝোঁক ছিল? না, তেমন তো কিছু দেখিনি। বই খাতা, ড্রয়িং শিট কেশবকে দিয়ে হাতের ধুলো ঝাড়লেন। তারপর বললেন, আপাতত আমার ইনভেস্টিগেশন শেষ। ঠিক বুঝলাম না। আপনি যদি চান তদন্ত এগিয়ে নিয়ে যাই, সেক্ষেত্রে আপনাকে আমার ক্লায়েন্ট হতে হবে, অর্থাৎ যা কিছু খরচ। বুঝেছি। তারপর কি যেন ভাবতে থাকলেন। দীপকাকুর এরকম ব্যবসায়িক আচরণ দেখে খারাপ লাগে ঝিনুকের। অবশ্য এটাও ঠিক যে দীপকাকু তো শখের গোয়েন্দা নন, এটাই ওর প্রফেশন। ভাবনা শেষ করে অমিতেশবাবু গম্ভীরভাবে বললেন, আচ্ছা, আপনি কি বুঝলেন? মানে 1-2 দিনের মধ্যে বাবা নিজের থেকে ফিরে আসবেন না? না, শুধু তাই নয়, ডক্টর নন্দী স্বইচ্ছায় নিরুদ্দেশ হননি। উনি কিডন্যাপড হয়েছেন। দীপকাকুর কথায় ঘরের সবাই চমকে উঠল। প্রবল উৎকণ্ঠায় অমিতেশবাবু বলে উঠলেন, হ্যাঁ, আপনি শিওর? 100%। আত্মবিশ্বাসের সঙ্গে বললেন দীপকাকু। ঝিনুক ভেবে কুল করতে পারছে না যে দীপকাকু এত নিশ্চিত কি করে হচ্ছেন। কি একটু ভেবে নিয়ে অমিতেশবাবু জানতে চাইলেন, কিন্তু বাবাকে কেন কিডন্যাপ করা হলো? সেটা এখনো বোঝা যাচ্ছে না, হয়তো টাকার জন্য। তাহলে কই এখনো তো মুক্তিপণ চেয়ে কোনো ফোন টোন কিছু এলো না? আসবে তো বটেই, আবার নাও আসতে পারে। আচ্ছা, যদি সত্যি বাবা কিডন্যাপড হয়ে থাকেন, তাহলে প্লিজ কেসটা আপনি নিন। আই উইল পে ফর দ্যাট। আপনার অ্যাডভান্স লাগবে কিছু? দিলে ভালো। নির্বিকার কণ্ঠে বললেন দীপকাকু। অমিতেশবাবু তড়িঘড়ি পায়ে ঘর থেকে বেরিয়ে গেলেন, সম্ভবত চেক বই অথবা ক্যাশ আনতে। ঝিনুকরা এখন ট্যাক্সিতে বাড়ি ফিরছে। দীপকাকুর বুক পকেটে অমিতেশবাবুর দেওয়া চেক। ট্যাক্সির জানলা দিয়ে আসা হাওয়ায় প্রজাপতির ডানার মতো ফরফর করে উড়ছে চেকটা। ধরফড়ানি তৈরি হচ্ছে ঝিনুকের বুকে।
দীপকাকুর ধারণা যদি ভুল প্রমাণিত হয়? ডক্টর নন্দীর অপহৃত হওয়ার কোনো সূত্রই দেখতে পাচ্ছে না ঝিনুক। এমন তো নয় যে পয়সার ভালো যাচ্ছে না বলে কিছু টাকা পকেটে পুরে নিলেন দীপকাকু। এই মুহূর্তে ওর বসে থাকার মধ্যেও কেমন একটা নিশ্চিন্ত ভাব। চিন্তায় নাজেহাল ঝিনুক খুব নিরীহ গলায় দীপকাকুকে জিজ্ঞেস করল, আচ্ছা, আপনি কি অ্যাডভান্স ফেরত দেন? মুখ ফেরালেন দীপকাকু, কপালে বিরক্তির রেখা। বললেন, হঠাৎ এ কথা কেন? না মানে ধরা যাক আজ রাতের মধ্যেই ফিরে এলেন ডক্টর নন্দী, তখন তো আপনার এই অ্যাডভান্সটা ফেরত দেওয়া উচিত, তাই না? আমি খুঁজে না দিলে ওকে খুঁজে পাওয়া খুব মুশকিল। যে বা যারা কিডন্যাপ করেছে খুবই পাকা মাথার লোক, শুধু একটা মেজর ক্লু ফেলে গিয়েছে। কি সেটা? তুমি তো অনেক কিছুই নোট করলে, আসল জিনিসটা চোখে এড়িয়ে গেল তো। ঝিনুক চুপ করে থাকে, অপেক্ষা করে দীপকাকুর পরের কথার জন্য। জানলার বাইরে তাকিয়ে দীপকাকু বললেন, টেবিল ক্লকের অ্যালার্মের কাঁটা 5টায় সেট করা ছিল। ঘড়িটা দূর থেকে দেখেছে ঝিনুক। অত সূক্ষ্ম ব্যাপার লক্ষ্য করা সম্ভব নয়, যদিও দীপকাকুকে আর সে কথা বলে না। মাথায় ঘুরছে একটাই কথা, অ্যালার্মের কাঁটার সঙ্গে অপহরণের কি সম্পর্ক? প্রশ্নটা করেই ফেলে ঝিনুক। দীপকাকু ভর্ৎসনা সুরে বললেন, ভাবো, অ্যাসিস্ট্যান্ট হয়েছে, এইটুকু বুদ্ধি প্রয়োগ করতে পারছো না? দীপকাকু তাকে অ্যাসিস্ট্যান্টের স্বীকৃতি দিচ্ছেন শুনে এতটাই আপ্লুত হয়ে গেল ঝিনুক যে কোনো ভাবনাই তার মাথায় এলো না। দীপকাকু নিজেই বলতে শুরু করেছেন, অমিতেশ বাবুর কাছে আমরা শুনেছি ডক্টর নন্দী সকাল 6টায় হাঁটতে বেরোতেন, তাহলে অ্যালার্ম কেন 5টায় দেওয়া থাকবে? কেউ নিশ্চয়ই কাজটা করেছে, তাই অন্ধকার থাকতেই নির্জন রাস্তায় বেরিয়ে পড়েছেন ডক্টর নন্দী। অপহরণ করতে দুষ্কৃতীদের অসুবিধে হয়নি। কিন্তু ডক্টর নন্দী নিজেও তো অ্যালার্মটা আগে সেট করে রাখতে পারেন, মানে সবার অলক্ষ্যে নিরুদ্দেশ হবেন বলে। সেটা ধরে নেওয়া যেত, কিন্তু তদন্ত করতে গিয়ে এমন কিছু বিষয় চোখে পড়ল যে ওই সম্ভাবনাটা বাতিল করে দেওয়া যায়। ঘড়িটা সঙ্গে নিলাম ফরেন্সিক টেস্ট করানোর জন্য। দেখতে হবে অ্যালার্মের সুইচে কার হাতের ছাপ আছে। কেসটা গুরুতর হয়ে উঠছে দেখে ট্যাক্সির সিটে সোজা হয়ে বসে ঝিনুক। মাথায় ঘুরতে থাকা পুরনো একটা প্রশ্ন করে নেয়, আচ্ছা দীপকাকু, আমাদের জন্য লেখা চিঠি আর বাড়িতে রেখে যাওয়া নোটের হাতের লেখা কি এক? মানে আপনি শিওর? উপর উপর দেখে তাই তো মনে হলো, তবে আর একটু খুঁটিয়ে দেখতে হবে। ফ্লপি দুটো কম্পিউটারে ফেলে দেখলে হয়তো আরো কিছু সূত্র পাওয়া যেতে পারে। সবচেয়ে ভালো হতো যদি নোটবুকটা পেতাম। কেন? আমার কেন জানি মনে হচ্ছে নোটবইতে গুরুত্বপূর্ণ কিছু ছিল, ইচ্ছে করেই সরিয়ে ফেলা হয়েছে। নোটবুকের পাতায় লেখা চিঠিটা অজস্র কাটাকুটিতে ভরা। এরকমটা অভ্যেস নয় ডক্টর নন্দীর। আমাদের যে চিঠি লিখেছেন তাতে কিন্তু কোনো কাটাকুটি নেই, ভাষাও স্পষ্ট সাবলীল। তার মানে আপনি বলতে চাইছেন অক্ষর এবং লাইনগুলো কেটেছে অন্য কেউ, তাই তো? আমি ঠিক এটাই সন্দেহ করছি। আচ্ছা, এটা কি অমিতেশ বাবুর কাজ? কারণ মনে আছে চিঠিটা আনতে উনি কেমন দেরি করছিলেন। কাটাকুটি করে চিঠিটার অন্য মানে তৈরি করার মতো সময় নেননি, কাজটা আগেই কেউ করেছে। অমিতেশ বাবু আগে থেকে করে রাখতে পারেন। তাহলে যা দাঁড়ালো, ডক্টর নন্দীর হারিয়ে যাওয়ার পিছনে বাড়ির কারোর হাত আছে, তাই তো? এক্স্যাক্টলি। ছোট ছেলেকে নিশ্চয়ই আমরা সন্দেহের বাইরে রাখতে পারি, কেননা সে তো এখন ট্যুরে। না, তাকেও সন্দেহের তালিকায় রাখতে হবে। সে ট্যুরে গেছে কাল। অ্যালার্ম সেট করা তার পক্ষে অসম্ভব কিছু নয়। চিঠিটা টেবিলে পেপার ওয়েট দিয়ে চাপা রাখাটা হয়তো সে অন্য কাউকে দিয়ে করিয়েছে। দীপকাকুর ভাবনা তেমন যুক্তিসঙ্গত মনে হয় না ঝিনুকের। বলেই ফেলে, নিজের বাবাকে অপহরণের ব্যাপারটা কেমন অদ্ভুত শোনাচ্ছে না? মানে উদ্দেশ্যটা কি? হয়তো সম্পত্তিগত বিষয়ে
কোনো এক ছেলের চাহিদা মেটাচ্ছেন না ডক্টর নন্দী। অবশ্য অন্য কোনো কারণও থাকতে পারে, এখন অবধি পরিষ্কার ধারণা করে উঠতে পারেনি। তবে ইনভেস্টিগেশনে অনেক অস্পষ্ট ইঙ্গিত পেলাম। কেসটাকে নিয়ে বেশ গভীরভাবে ভাবতে শুরু করেছেন দীপকাকু। অ্যাডভান্স নিয়ে অন্যায় কিছু করেননি। এই সময় ঝিনুক নিজের সংগৃহীত তথ্যটা দেয়। ডক্টর নন্দীর নাতনি পামেলার সঙ্গে আমার কথা হলো, বলছিল বাবা কাকার সঙ্গে নাকি দাদুর একদম পড়তো না। আপনার ধারণাটাই মনে হচ্ছে ঠিক, জানেন, দু ছেলেরই কোনো একজন। ধারণা নয়, প্রমাণ চাই। বাবার সঙ্গে ছেলেদের যে বনিবনা ছিল না, আলাদা ফোন, আলাদা কাজের লোক দেখিয়ে তো সেটা আন্দাজ করা যায়, কাউকে জিজ্ঞেস করে জানতে হয় না। তথ্যটা গুরুত্ব পেল না বলে হতাশ হয় ঝিনুক। ট্যাক্সির জানলা দিয়ে দেখে টালিগঞ্জ মেট্রো স্টেশন পার হয়ে যাচ্ছে, অর্থাৎ আর মিনিট খানেকের মধ্যেই বাড়ি। ব্যস্ত সমস্ত হয়ে ঝিনুক দীপকাকুর কাছে জানতে চায়, দীপকাকু, আমাদের তাহলে কাল কি প্রোগ্রাম? একটা ফোনের উপর সেটা নির্ভর করছে। মানে যারা অপহরণ করেছে তারা ফোন তো একটা করবেই। তোমার বাড়ির ফোনে অথবা আমার মোবাইলে হুমকি দিতে পারে, কেসটা ছেড়ে দিতে বলবে, অথবা অমিতেশবাবুর ফোনে মুক্তিপণ চাইতে পারে। ওই ফোন কলটা আসার পরে ঠিক করব আমাদের কাজ কি হবে। আর ফোনটা যদি না আসে? কথাটা দীপকাকু শুনলেন কিনা বোঝা গেল না। জানলার বাইরে তাকিয়ে কি যেন ভাবছেন। ঝিনুকদের পাড়ায় ঢুকে পড়েছে গাড়ি। রাত কেটে গিয়ে সকাল হয়ে গেল। ঝিনুকদের বাড়িতে হুমকি দিয়ে কোনো ফোন এলো না। কাল থেকে যতবার ফোন বেজেছে সচকিত হয়েছে ঝিনুক। ছুটে গিয়ে রিসিভার তুলেছে। সবই আত্মীয় বন্ধুর ফোন। ঝিনুকের হতাশ গলা শুনে দু একজন তো বলেই বসল, তোর কি কিছু হয়েছে? রাতে একটা বিচ্ছিরি স্বপ্নও দেখে ফেলল ঝিনুক। তদন্তের কারণে সে আর দীপকাকু ডক্টর নন্দীর বাড়িতে গিয়ে দেখে ফিরে এসেছেন বিপুল নন্দী। বাড়ির লোকের সঙ্গে বসে দিব্যি গল্প করছেন। ঝিনুকরা ঢুকতে একে অপরের দিকে তাকিয়ে বাঁকা হাসি হাসছেন। ইতিমধ্যে দীপকাকুর মোবাইলে দুবার ফোন করেছে ঝিনুক। দীপকাকুর মোবাইল দিনের বেশিরভাগ সময়টাই ঘুমিয়ে কাটায়, আর রাতে তো কথাই নেই। হুমকি দিতে চাইলে দুষ্কৃতীরা দীপকাকুর নাগাল পাবে না। কিছুক্ষণ আগে বাবা একবার জিজ্ঞেস করেছেন, কিরে, তোদের কেসের কদ্দূর? ওই এগোচ্ছে। গাড়ি রেখে যাবো নাকি, তোদের লাগবে? হ্যাঁ, যাও রেখে। বলে ঝিনুক নিজের ঘরে চলে এসেছে। নতুন কেসের ব্যাপারে মা এখনো অবধি কিছুই জানেন না। সকাল থেকে ঝিনুকের আচরণ দেখে সামান্য সন্দেহ হয়েছে। জিজ্ঞেস করেছেন, তুই এরকম আনচান করছিস কেন? উত্তর দেয়নি ঝিনুক। এখন নিজের চেয়ার টেবিলে বসে গল্পের খাতাটা টেনে নিতে যাবে, শুনতে পায় ফোনের শব্দ। এই ফোনটা ঝিনুক ধরবে না, বাবা ধরুক। ড্রয়িং থেকে বাবার গলা ভেসে আসে, ঝিনুক, তোর ফোন। চেয়ার ছেড়ে উঠে আসে ঝিনুক। তাহলে সত্যি কি এলো সেই ফোন? কোনো তাড়াহুড়ো না করে ধীর পায়ে ড্রয়িংয়ে এসে রিসিভার তোলে ঝিনুক। হ্যালো বলে অপেক্ষায় থাকে অচেনা কর্কশ কণ্ঠের। কোনো ফোন পেলে? অপর প্রান্তে দীপকাকুর গলা। একটু যেন হতাশ হলো ঝিনুক। বলল, না, আপনি পেলেন? হ্যাঁ, পেয়েছি। মুহূর্তে চাঙ্গা হয়ে ওঠে ঝিনুক। সোৎসাহে জানতে চায়, কি বললো ফোনে? ফোনটা করেছিলেন ডক্টর নন্দী নিজে। সে কি? কি বললেন উনি? খুঁজতে বারণ করলেন ওকে। বিশেষ প্রয়োজনে কিছুদিনের জন্য আত্মগোপন করেছেন। দরকার মিটলেই বাড়ি ফিরবেন, ডেকে পাঠাবেন আমাদের। এভাবে বিব্রত করার জন্য ক্ষমা চাইলেন বেশ কয়েকবার। ঝিনুক এতটাই দমে যায় যে মুখ দিয়ে কথা সরে না। ও প্রান্ত থেকে দীপকাকু বললেন, আচ্ছা, রজতদার গাড়িটা কি আজ পাওয়া যাবে? হ্যাঁ, যাবে। আমি তো বাবাকে বলেও রেখেছি। কিন্তু কেন? আজ বেশ কয়েকটা জায়গায় যেতে হবে, সঙ্গে গাড়ি থাকলে ভালো হয়। কখন, কোথায়, কতক্ষণ সময় লাগবে আন্দাজ করা যাচ্ছে না। কোথায় যাবেন? আপাতত ডক্টর নন্দীর ঘনিষ্ঠ কিছু বন্ধুর বাড়ি, যারা ওর সম্বন্ধে বিশেষ তথ্য দিতে পারবেন। ও, কি হবে ওনার সম্পর্কে জেনে? ওকে খুঁজে পেতে সুবিধা হবে।
এই তো আপনি বললেন যে খুঁজে পেতে বারণ করেছেন উনি, তাহলে কেন? ফোনটা উনি করেননি, অন্য কেউ আমাদের ঠকাচ্ছে যাতে আমরা আর ডক্টর নন্দীকে না খুঁজি। কি করে বুঝলেন? খুবই সোজা। শোনো, মিনিট 20 মধ্যে তোমাদের বাড়ি পৌঁছচ্ছি, ততক্ষণ ভেবে রাখো। রাখলাম। ফোন কেটে দিলেন দীপ কাকু। ঝিনুক পড়ল গভীর গাড্ডায়। কিছুই যে মাথায় আসছে না। রিসিভার নামিয়ে ঘুরে দাঁড়াতে দেখে সামনে মা। রাগ বিরক্তি একসঙ্গে নিয়ে মা বললেন, দীপঙ্করের সঙ্গে কথা বলছিলি মনে হলো। ঝিনুক চুপ করে থাকে। মা ফের বললেন, তোমাকে আমি সাফ বলে দিচ্ছি, শোনো, আর নতুন কোনো কেসে তুমি জড়াবে না। মেয়েদের যা মানায় তাই নিয়ে থাকো। কোথায় কেস মা? সে তো ধরাই দিচ্ছে না, পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। ওসব হেঁয়ালি মার্কা কথা ছাড়ো। আমি যা বলে দিলাম তার যেন অন্যথা না হয়। ইতিমধ্যে বাবা ঘরে ঢুকে এসেছেন। যেন কিছুই শোনেননি এমনভাবে মাকে বললেন, অফিস যাওয়ার আগে আমাকে একটা জিনিস মনে করে সঙ্গে দিও তো। কি জিনিস? ওই যে ঝিনুকের ছবি দিয়ে কাগজে রানীর চিঠি উদ্ধারের খবরটা বেরিয়েছিল না, তার কাটিংটা। অফিসে 2 জন স্টাফ নতুন জয়েন করেছে, তারা দেখতে চায়। ঠিক আছে, দিয়ে দেব। বলে ঘর থেকে বেরোতে যাবেন মা, বাবা হাসতে হাসতে বললেন, কাটিংটা তো খুব যত্ন করে রেখে দিয়েছো। 5 জনকে দেখিয়ে বেশ গর্ব হয়। মেয়েকে তাহলে বাধা দিচ্ছ কেন কাজে যেতে? হ্যাঁ, বাবার কথার প্যাঁচে মা আরো রেগে গেলেন। বললেন, ঠিক আছে, আজকেই ওই কাটিংটা আমি নষ্ট করে দেব। হোমে ঘি দেওয়ার মতো ঝিনুক বলে ওঠে, পারবেই না। মা গেলেন আরো রেগে। চেঁচামেচি করছেন, এদিকে নিউজ কাটিংটা ছিঁড়তে পারছেন না। ঝিনুক জানে আত্মীয় পরিজনদের বাড়িতে বেড়াতে গেলে মা ওই কাগজটা নিজের টাকা পয়সার ব্যাগে রাখেন। দীপকাকু এসে পৌঁছানো পর্যন্ত এরকমই চলছিল। শেষে দীপকাকুই মাকে শান্ত করলেন। আবহাওয়া বুঝতে সময় নিলেন সেকেন্ড খানেক। বললেন, বৌদি, বাড়িতে না খেয়ে আপনার হাতের জলখাবার খেতে এসেছি। মা তাতেই অর্ধেক গলে জল। বাকিটা দীপকাকু ম্যানেজ করলেন এই বলে, আরে এইবারের কেসটা একদম নিয়নো, ঠান্ডা। মারপিট, মৃত্যুর হুমকি কিচ্ছু নেই। 2-4 জন বয়স্ক জ্ঞানী মানুষ এই রহস্যের পাত্রপাত্রী। এখানে শুধুই মাথার কাজ। ঝিনুক সঙ্গে থাকলে ওর ব্রেনটাও শার্প হবে। গোবেচারা চেহারা হলেও দীপকাকুর মধ্যে আছে অদ্ভুত একটা কনভিন্সিং পাওয়ার। মা রাজি হয়ে গেলেন ঝিনুককে ছাড়তে। বেরোনোর সময় দীপকাকুকে বললেন, দীপঙ্কর, তুমি বলেই ছাড়লাম। মেয়েটাকে একটু চোখে চোখে রাখবে, যা চঞ্চল। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়। বাধ্য ছাত্রের মতো ঘাড় নাড়ছিলেন দীপকাকু। ওর মোটা গ্লাসের চশমার দিকে তাকিয়ে আর একটু হলেই হেসে ফেলছিল ঝিনুক। যে মানুষটা এই চশমা পরেও নিজের মাথাটা ঠিক করে আঁচড়াতে পারেন না, সিথি আঁকামাকা হয়ে যায়, তাকে কিনা মা বলছেন চোখে চোখে রাখতে। ঝিনুকরা এখন চলেছে ভবানীপুরে। আশুদা চালাচ্ছে গাড়ি। নিজেদের গাড়িতে থাকলে ঝিনুকের বেশ একটা আত্মবিশ্বাস জাগে, যদিও গাড়িতে ওঠার পরেই সেই বিশ্বাসে একটা বড়সড় ধাক্কা লেগেছে। দীপকাকু জানতে চেয়েছিলেন, কি ভেবে বের করতে পারলে কি করে বুঝলাম ফোনটা ডক্টর নন্দীর নয়? খুবই কুণ্ঠিত হয়ে দুপাশে মাথা নেড়েছিল ঝিনুক। দীপকাকু বলেছিলেন, জানতাম পারবে না। ধরের উপর যে বস্তুটা আছে তার পরিচর্যা বাইরের দিকে হয় বেশি, ভিতরটা তাই তেমন কাজ করছে না, বসে যাচ্ছে। খোঁচাটা হজম করে ঝিনুক। ফোনের ব্যাপারটা জানতে ভীষণ আগ্রহ হচ্ছিল। দীপকাকু বলতে শুরু করেন, শোনো, পয়েন্ট নাম্বার 1, ডক্টর নন্দী আমার ফোন নাম্বার জানেন না বলেই তোমার ঠিকানায় চিঠি পাঠিয়েছিলেন। আত্মগোপন করেই যদি থাকবেন, ফোন নাম্বার জোগাড় করে আমাকে বিরত থাকতে বলার কি দরকার? আমি যদি তাকে খুঁজেও পাই, গোপন আস্তানা থেকে বেরিয়ে আসতে তো বলবো না। বিষয়টা ওর ব্যক্তিগত। পয়েন্ট 2, যে ফোন করেছিল সে জানে যে ডক্টর নন্দীর কণ্ঠস্বর আমার পরিচিত নয়, তাই সে নির্দ্বিধায় ফোনটা করে। শুধু একটাই সাবধানতা নিয়েছিল, রিসিভারের রুমাল চাপা দিয়ে কথা বলছিল। এর থেকে আরেকটা জিনিস প্রমাণ হয়, লোকটির সঙ্গে ভবিষ্যতে আমার দেখা হওয়ার সম্ভাবনা আছে, তাই ওই সতর্কতা।
আমি কথা চালিয়ে যেতে চাইলেও সে অল্প শব্দ খরচ করে ফোনটা কেটে দেয়। আমার সেলফোনের স্ক্রিনে উঠেছিল ফোন বুথের নাম্বার। খবর নিয়ে জানলাম ধর্মতলা অঞ্চলের বুথ নাম্বার এটা। এখন কথা হচ্ছে, লোকটি কে? ডক্টর নন্দী কি তার হেফাজতে আছেন? আমরা তদন্তে নেমেছি সে কিভাবে খবর পেল। এবার খুব বেশি ভাবতে হয় না, উত্তর পেয়ে যায় ঝিনুক। বলে, এই কেসে আপনি একমাত্র অমিতেশ বাবুকেই আপনার ফোন নাম্বারটা দিয়েছেন, সন্দেহ তাঁকেই করা উচিত। না না, অমিতেশ বাবু আমাদের দেওয়া তার বাবার চিঠি পড়েছেন, জানেন ওর বাবা আমার ফোন নাম্বার জানেন না। এরপরেও ফোন করার মতো কাঁচা কাজ উনি করবেন না। তবে এটুকু ধরে নেওয়াই যায় যে আমার সেলের নাম্বারটা ওর থেকেই কেউ জেনেছে। ফলস ফোনটার পরেই ডায়াল করলাম ডক্টর নন্দীর নাম্বারে। অমিতেশ বাবু তুললেন। জিজ্ঞেস করলাম আমার নাম্বারটা অন্য কাউকে দিয়েছেন কিনা। বললেন যে ছোট ভাই ফিরে এসেছে, তাকে একবার মাত্র আমার কার্ডটা দেখিয়ে যত্ন করে তুলে রেখেছেন। তো বললাম, একবার দেখুন তো যেখানে রেখেছিলেন সেটা এখনো সেখানে আছে কিনা। যা ভেবেছিলাম তাই। অমিতেশবাবু ফোনে জানালেন যে কার্ডটা নেই। অবশ্য মিথ্যেও বলতে পারেন, নয়তো কেউ চুরি করেছে অথবা করিয়েছেন বাড়ির কাউকে দিয়ে। মোটমাট যা দাঁড়ালো, অপরাধী আমাদের আশপাশে আছে। তাকে আমরা প্রত্যক্ষ করেছি অথবা করিনি। আমরা না এখনো অবধি কিন্তু ডক্টর নন্দীর ছোট ছেলেকে দেখিনি। তার সঙ্গে একবার আলাপ করে নিলে হতো না? ডোভার লেনের বদলে আমরা ভবানীপুরেই বা যাচ্ছি কেন? তদন্ত সবসময় স্টেপ বাই স্টেপ করতে হয়। আমরা এখনো পর্যন্ত জানি না ডক্টর নন্দী কেন অপহৃত হলেন। সেটা যতক্ষণ না পরিষ্কার হচ্ছে, কাউকে সন্দেহ করার কোনো মানে হয় না। আচ্ছা, কাল ডক্টর নন্দীর ঘর থেকে যেসব জিনিস নিলেন তার থেকে কোনো সূত্রই কি পাওয়া গেল না? গিয়েছে, তবে খুবই সামান্য। ফ্লপি দুটো বাপ্পার কম্পিউটারে ফেলে বোঝা গেল উদ্ভিদ নিয়ে কোনো জটিল গবেষণা করছিলেন নন্দী, যা বোঝার মতো ক্ষমতা আমার ও বাপ্পার কারোরই নেই। আমার কথা মতো বাপ্পা ইন্টারনেট সার্ফ করে বায়োটেকনোলজির লেটেস্ট পজিশন দেখে রেখেছে, যার সঙ্গে কোনো সঙ্গতি নেই ফ্লপির ম্যাটারের। তবে এর থেকে একটা বিষয় নিশ্চিত হওয়া গেল যে অমিতেশবাবুর ধারণা সম্পূর্ণ ভুল। ওর বাবা সবার অগোচরে গবেষণা চালিয়ে যাচ্ছিলেন, মোটে অবসর যাপন করছিলেন না। এমনও হতে পারে অমিতেশবাবু সবই জানেন, বিশেষ কারণে গোপন করেছেন আমাদের কাছে। দীপকাকুর অ্যানালিসিস শুনে ভীষণ এক্সাইটেড হয়ে ঝিনুক বলেছিল, ও তার মানে গবেষণার কারণেই কিডন্যাপড হয়েছেন ডক্টর নন্দী, তাই তো? এখনো পর্যন্ত এটুকু ধারণা করা যেতেই পারে। রিসার্চ কি বিষয়ে করছিলেন সেটা জানার জন্য ভবানীপুরে ডক্টর নন্দীর পুরনো বন্ধু রামেন্দু মল্লিকের বাড়ি যাচ্ছে। ওরা অনেকদিন পর্যন্ত একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন। রামেন্দুবাবু জানলেও জানতে পারেন ডক্টর নন্দীর গবেষণার বিষয়। বলে সেই যে চুপ করেছেন দীপকাকু, মিনিট 20 হয়ে গেল, মুখে কোনো কথা নেই। এখনো দুটো ব্যাপার জানার আছে ঝিনুকের। উসখুস করতে করতে জিজ্ঞেস করেই ফেলে, আচ্ছা তাহলে ডক্টর নন্দীর নোটটার কি কোনো সমাধান হলো? মানে কাটা অক্ষরগুলো আপনি উদ্ধার করতে পারলেন? নিচের ঠোঁট উল্টে মাথা নাড়েন দীপকাকু। অর্থাৎ এখনো সম্ভব হয়নি। পরের প্রশ্নে যায় ঝিনুক, আর ঘড়ির অ্যালার্মের সুইচে হাতের ছাপ পাওয়া গেল? এখনো রিপোর্ট পাইনি, দেওয়া আছে পরীক্ষা করতে। যে কোনো সময় ফোনে রিপোর্ট আসবে। যোগুবাবুর বাজার পেরিয়ে এলগিন রোডে ঢুকে পড়েছে ঝিনুকদের গাড়ি। একটু দূরে দেখা যাচ্ছে শম্ভুনাথ পণ্ডিত হসপিটাল। সাহেবী আমলের বাড়ি, লাল রং করা। হসপিটালের মেইন গেটের পাশে গাড়ি দাঁড় করায় আশুদা। ঝিনুক দীপকাকু নেমে আসে। অমিতেশবাবু বলেছিলেন শম্ভুনাথ পণ্ডিতের উল্টো দিকের গলিতে রামেন্দু মল্লিকের বাড়ি। দুপাশের গাড়ি দেখে রাস্তা ক্রস করতে যাবে ঝিনুক, চোখে পড়ে একটা কালো অল্টো কার। ঝিনুকদের গাড়ি ঠিক পেছনে এসে দাঁড়ালো। গাড়িটা থেকে কেউ নামলো না। ফলো করছিল নাকি? দীপকাকু রাস্তার ওপারে চলে গিয়েছেন। সন্দেহ মাথা থেকে ঝেড়ে ঝিনুক অনুসরণ করে। গলির মুখে এসে বাজারের ব্যাগ হাতে থাকা এক ভদ্রলোককে ধরলেন দীপকাকু।
রামেন্দু মল্লিকের বাড়িটা কোথায় জানতে চাইলেন। ভদ্রলোক এক চান্সে হাত তুলে দেখিয়ে দিলেন। উঁচু পাঁচিল ঘেরা পুরনো দোতলা বাড়ি। সদর লক্ষ্য করে ঝিনুকরা এগোতে থাকে। এমন সময় কাছাকাছি কার যেন মোবাইল বেজে ওঠে। এদিক ওদিক দেখতে গিয়ে ঝিনুক দেখে দীপকাকুই পকেট থেকে ফোন বের করে কানে দিয়েছেন। যাক, রিংটোনটা ভদ্রস্থ হয়েছে, আগের মতো বিদঘুটে নয়। ফোনে কথা বলতে বলতে দীপকাকুর মুখটা কেমন যেন নিভে যাচ্ছে। পাশে গিয়ে দাঁড়ায় ঝিনুক। কথা শেষ হয়েছে। সুইচ অফ করার আগে নম্বর সেভ করে নেন দীপকাকু। ঝিনুকের প্রথমে মনে হয়েছিল হাতের ছাপের রিপোর্ট এলো বুঝি, কিন্তু নম্বর সেভ করা মানে অচেনা কারো ফোন। ঝিনুক জিজ্ঞেস করল, কার ফোন? অন্যমনস্ক গলায় দীপকাকু বললেন, আবার ফলস ডক্টর নন্দীর ফোন। এখন আবার কি বলছে? কোনোভাবে টের পেয়েছে, তদন্ত চালিয়ে যাচ্ছে আমরা, বারণ করছে খুঁজতে। অজ্ঞাতবাসে থাকাটা তার পার্সোনাল ব্যাপার, আমরা অনধিকার চর্চা করছি, এটা আইনি হিসেবে এক ধরনের অপরাধ বলে রাস্তাতেই দাঁড়িয়ে কি যেন ভাবতে লাগলেন দীপকাকু। চেহারায় হতোদ্যম ভাব। একটু পরে বললেন, কি করে জানতে পারছি বলো তো? ইনভেস্টিগেশনে বেরিয়েছি, তুমি আর আমি ছাড়া তো কেউ জানে না। খুবই বুদ্ধি খাটিয়ে আমাদের ফলো করা হচ্ছে। বিদ্যুৎ চমকের মতো ঝিনুকের চোখে ভেসে ওঠে কালো অল্টো কার। একটু আগে তাদের গাড়ির পেছনে এসে দাঁড়িয়েছিল। হসপিটালের দিকে ঘুরে জোর কদমে হেঁটে যায় ঝিনুক। গাড়িটা এখনো ওখানেই দাঁড়িয়ে আছে। ডার্ক উইন্ডো গ্লাস বন্ধ। ঝিনুক স্বর যে ওর মধ্যেই বসে আছে অনুসরণকারী, একটু আগে যে ফোন করেছিল দীপকাকুকে। ঝিনুকের হাঁটা দৌড়নোর মতো হয়ে যাচ্ছে। লক্ষ্য কালো গাড়ি। চলন্ত ট্রাফিকের কারণে রাস্তা ক্রস করার আগে থামতে হলো একটু। ঠিক তখনই কালো গাড়িটা ঝিনুকদের গাড়ির পেছন থেকে বেরিয়ে এগোতে শুরু করলো। তার মানে টের পেয়েছে ঝিনুকের উদ্দেশ্য, কেটে পড়ছে। এবার সত্যিকারের দৌড় শুরু করে দেয় ঝিনুক। তার পায়ে স্নিকার্স, দীপকাকুর সঙ্গে প্রথম অভিযানের পর গিফট করেছিলেন বাবা, আজ কাজে লাগছে। স্পিড বাড়িয়ে দিয়েছে কালো গাড়ি। ঝিনুক প্রাণপণে স্প্রিন্ট টানতে থাকে। উল্টো দিক থেকে আসছে মিনি বাস। ড্রাইভার মুখ বাড়িয়ে কি যেন বলে, শোনা যায় না। মিনিট খানেকের মধ্যেই অন্যান্য ট্রাফিকের আড়ালে উধাও হয়ে যায় গাড়িটা। দৌড় থামিয়ে দেয় ঝিনুক। বড় বড় নিঃশ্বাস পড়ছে, টান ধরেছে পেটে। দু চারজন পথচারী দাঁড়িয়ে পড়েছে ফুটপাতে। তারা অসম প্রতিযোগিতাটা দেখছিল এতক্ষণ। ফিরতে হবে। কোমরে দু হাত রেখে ঘুরে দাঁড়ায় ঝিনুক। দেখে আশুধা গাড়ি নিয়ে চলে এসেছে। দরজা খুলে নেমে এলেন দীপকাকু। শাসনের গলায় বললেন, হঠাৎ দৌড় প্র্যাকটিসের কথা মাথায় এলো কেন? ওই গাড়িটা থেকে আমাদের ফলো করা হচ্ছিল। তা বলে তুমি গাড়ির সঙ্গে কম্পিটিশন করবে? হ্যাঁ, টিভিতে অবশ্য দেখেছি বড় বড় দৌড়বাজরা ট্রেনের সঙ্গে রানের মহড়া নিচ্ছে। খ্যাপাচ্ছেন দীপকাকু। মাথা নিচু করে নেয় ঝিনুক। আশুদা গাড়ির দরজা খুলে দাঁড়িয়েছে। গাড়িতে গিয়ে বসে ঝিনুক। দীপকাকু উঠে আসেন। এবার গাড়ি রাখা হলো রামেন্দু মল্লিকের বাড়ির সামনে। পাঁচিলের গায়ে আর্চ টাইপ সদর দরজা। পেছন থেকে বোগেনভিলিয়ার ঝাড় উঁকি মারছে। গাড়ি থেকে ঝিনুকরা নেমে এলো। দীপকাকু এগিয়ে গিয়ে ডোরবেল টিপলেন। দরজার পাল্লায় পেতলের প্লেটে শুধু মল্লিক আর ঠিকানা লেখা। বেশ খানিকক্ষণ পর দরজা খুলল। স্যান্ডো গেঞ্জি পরা সন্ডা মার্কা একটা লোক, কাজের লোক সম্ভবত। সে কিছু বলার আগেই দীপকাকু জিজ্ঞেস করলেন, রামেন্দু মল্লিক বাড়িতে আছেন? আছেন। আপনারা? উনি আমাদের চিনবেন না, একটা বিশেষ প্রয়োজনে দেখা করতে এসেছি। ফোন করে নিয়েছিলেন আগে? জানতে চায় লোকটা, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্টের কথা বলছে। ঝিনুক ভাবে এত ফর্মালিটির কি আছে কে জানে।
পরক্ষণেই খেয়াল হয় রামেন্দ্রবাবু একজন বিদেশ ফেরত বিজ্ঞানী। এটুকু ওজন তো দেখাতেই হবে। দীপকাকু পকেট থেকে নিজের কার্ড বের করে লোকটাকে দিলেন। বললেন, বাবুকে গিয়ে দেখাও, আমরা অপেক্ষা করছি। কার্ড নিয়ে চলে গেল লোকটা। কিছুক্ষণের মধ্যেই ফিরে এলো। বলল, আসুন। মোরামের রাস্তা ধরে এগোতে থাকে ঝিনুকরা। সামনে দোতলা বাড়িটার গায়ে প্রাচীন বনেদিয়ানার ছাপ স্পষ্ট। বৈঠকখানায় গিয়ে পৌঁছয় ঝিনুকরা। কাজের লোকটা বলে, আপনারা বসুন, বাবুকে খবর দিচ্ছি। লোকটা ঘর থেকে বেরিয়ে যেতে না যেতেই দীপকাকু পৌঁছে যান তালা দেওয়া বুককেসের সামনে। বাইরে থেকে দেখতে থাকেন বইয়ের নাম। ক্লান্ত ঝিনুক সোফায় বসে চোখ বোলায় ঘরের আসবাবে। সবই বেশ পুরনো আমলের। খানিক পরে ঘরে ঢোকেন রামেন্দু মল্লিক। পরনে সাদা পাজামা পাঞ্জাবি, অভিজাত চেহারা। সপ্রতিভ কণ্ঠে বলে ওঠেন, কি ব্যাপার, হঠাৎ আমার বাড়িতে গোয়েন্দাখানা? দীপকাকু ইতিমধ্যেই সোফায় এসে বসেছিলেন। সম্মান জানাতে উঠে দাঁড়ালেন। রামেন্দু মল্লিকের মৃদু রসিকতার উত্তরে বললেন, ঠিক হানা নয়, শরণাপন্ন হওয়া বলতে পারেন। ও বাবা, তাই নাকি? আমার সৌভাগ্য। বলে রামেন্দুবাবু হাতের ইশারায় দীপকাকুকে বসতে বললেন। নিজেও সোফায় বসলেন। ঝিনুকের দিকে তাকিয়ে বললেন, এই স্মার্ট মিষ্টি মেয়েটা কি আপনার অ্যাসিস্ট্যান্ট? প্রায় তাই, শিক্ষানবিশ বলতে পারেন। রামেন্দুবাবুর কমপ্লিমেন্ট আর দীপকাকুর স্বীকৃতি দিতে কিপটেমি দুটোতেই সমান বিব্রত বোধ করে ঝিনুক। রামেন্দুবাবু বললেন, ভালো ভালো। আমেরিকা দেখেছি গোয়েন্দার অ্যাসিস্ট্যান্ট বেশিরভাগ মহিলারাই হন। আমরা কলকাতার লোকেরা পিছিয়ে থাকবো কেন? একটু থেমে রামেন্দুবাবু আসল প্রসঙ্গে ফিরতে চান। তা বলুন, আমি আপনাদের কি কাজে লাগতে পারি? আপনি নিশ্চয়ই এতক্ষণে খবরটা পেয়েছেন। আপনার বন্ধু ডক্টর বিপুল নন্দী বাড়ি ছেড়ে নিরুদ্দেশ হয়েছেন। পেয়েছি। ওর বড় ছেলে ফোন করেছিল আমায়, জানতে চাইল বিপুল আমার কাছে আছে কি না। বলার পর চোখ নামিয়ে নিলেন রামেন্দুবাবু। মন খারাপের গলায় বললেন, ভেরি স্যাড। বিপুল যে এরকম একটা কাণ্ড করবে ভাবতেই পারিনি। কথাটা খচ করে কানে লাগলো ঝিনুকের। রামেন্দুবাবু কি অন্যরকম কোনো কাণ্ডের প্রত্যাশা করেছিলেন? দীপকাকুর প্রতিক্রিয়া সম্ভবত একই। হয়তো সেই কারণেই ঘুরিয়ে জিজ্ঞেস করলেন, আপনার বন্ধু কি খামখেয়ালি? কখন কি কাণ্ড করে বসেন তার কোনো ঠিক নেই? না না না, তেমনটা নয়। আসলে অনেক বদলে গেছে। কিরকম জানতে চাইলেন দীপকাকু। রামেন্দুবাবুর মুখে চিন্তা ঘনালো। পাঞ্জাবির পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করলেন। সেই বিদেশি সিগারেট যার ফিল্টার পাওয়া গিয়েছিল ডক্টর নন্দীর ঘরের অ্যাস্ট্রেতে। দীপকাকুর দিকে প্যাকেট বাড়িয়ে দিলেন রামেন্দুবাবু। দুজনেই সিগারেট ধরালেন। রামেন্দুবাবু বলতে থাকলেন, আমার প্ল্যান ছিল রিটায়ার্ড লাইফটা কলকাতায় নিজের বাড়ি ফিরে এসে বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে কাটাবো। বিয়ে থা করিনি, কোনো পোষ্য নেই। বন্ধুরা আমার কাছে অনেকখানি, কিন্তু কোথায় কি, এখানে ফিরে 2-3টে পুরনো বন্ধুকে মাত্র পেলাম। বাকিরা হয় মারা গিয়েছে অথবা শহর ছেড়ে চলে গিয়েছে অন্য কোথাও। আমার পুরনো বন্ধুদের মধ্যে বিপুল ছিল খুব ঘনিষ্ঠ। যাদবপুর ইউনিভার্সিটিতে একসঙ্গে পড়াশোনা করেছি আমরা। সেটা ওর বড় ছেলে আমাদের বলেছেন। কলকাতায় চলে আসার পর বেশ কয়েকবার ওর বাড়ি গেলাম। সেই আগের বিপুল নেই। খুব হাসি খুশি ইয়ারবাদ ছিল। বদলের কারণ হিসেবে আপনার কি মনে হয়? আন্দাজ করা মুশকিল। বাড়ির লোকের সঙ্গেই ভালো করে কথা বলতো না বিপুল। আমি গেলে এড়িয়ে যেত। কোনো মেন্টাল প্রবলেম হলেও হতে পারে, তবে সেটা পুরোপুরি মানসিক রোগ নয়। অত্যধিক ব্লাড সুগার ছিল ওর। উপসর্গ হিসেবে কিছু মানসিক সমস্যা দেখা দিলেও দিতে পারে। তার একটা প্রমাণ অবশ্য শুনে রেখে গেছেন। নিরুদ্দেশ হওয়ার আগে বাড়ির লোকদের উদ্দেশ্যে লেখা একটা চিঠি। খুবই এলোমেলো ভাষা। ও তাই নাকি? এটা অবশ্য অমিতেশ আমাকে জানায়নি। হ্যাঁ, ফোনে আর কত কথাই বা বলবে। আমারই একবার ওদের বাড়ি যাওয়া উচিত।
বলে অ্যাস্ট্রেতে সিগারেটের শেষ অংশ গুজে দিলেন রামেন্দুবাবু। মৌজ করে দুটো টান মেরে দীপকাকুও তাই করলেন। হঠাৎই ঘরের তিনজনকেই চমকে দিয়ে বাসন পড়া শব্দ ভেসে আসে ভেতর বাড়ির থেকে। বিরক্তির ভাঁজ পড়ে রামেন্দুবাবুর মুখে। হাঁক পাড়েন, সনাতন, সনাতন। একটু পরেই সনাতন মানে কাজের লোকটি দরজায় এসে দাঁড়ায়। রামেন্দুবাবু ধমক দেন, ফের বাসন ফেললি? আজ্ঞে আমি নই, বিড়াল। সবসময় বিড়ালটার ঘাড়ে দোষ চাপাচ্ছিস? ওটা কিন্তু তোর থেকে অনেক স্মার্ট। রসিকতা শুনে আর একটু হলে হেসে ফেলেছিল ঝিনুক। রামেন্দুবাবু ফের ধমকে বলে ওঠেন, বাবুরা কতক্ষণ হলে এসেছেন? চাটা কিছু দিলি না তো? দীপকাকু বারণ করতে যাচ্ছিলেন, তার আগেই আদেশ নিয়ে সনাতন চলে গেছে। আবার আগের কথায় ফিরে আসেন দীপকাকু। ডক্টর নন্দী কি কোনো বিষয়ে রিসার্চ করছিলেন বলে আপনার মনে হয়? মানে আলোচনা করেছিলেন আপনার সঙ্গে? রিসার্চ করলেও করতে পারে, আমার সঙ্গে আলোচনার প্রয়োজন হবে না। দুজনের সাবজেক্ট গোড়ায় এক হলেও পরের দিকে আলাদা। আমি কাজ করেছি মানুষের কোষ নিয়ে, বিপুল উদ্ভিদের। বলে কি যেন একটু ভেবে নিলেন রামেন্দুবাবু। তারপর বললেন, একটা তথ্য আমি আপনাকে দিতে পারি। শোনার সঙ্গে সঙ্গে নিজের নোটবুক বার করে ফেলল ঝিনুক। অনেকক্ষণ কোনো নোট নেওয়া হয়নি। রামেন্দুবাবু বলতে থাকেন, এক কবিরাজের সঙ্গে বিপুলের খুব ঘনিষ্ঠতা ছিল। কারণটা আমি জানি না, তবে সম্পর্কটা ইদানিং একটু তিক্ত হয়েছিল। সেটা টের পাই হঠাৎ একদিন বিপুলের বাড়ি গিয়ে। ঘরের বাইরে থেকে শুনছিলাম কোনো একটা ব্যাপার নিয়ে ওরা দুজনে খুব ঝগড়া করছে। আমি ঘরে ঢুকতেই চুপ করে গেল। বুঝলাম সিক্রেট কিছু। কবিরাজ চলে যেতে বিপুলকে জিজ্ঞেস করলাম, কি নিয়ে ঝগড়া হচ্ছিল? ও কিছু না বলে এড়িয়ে গেল বিপুল। সত্যি কথা বলতে কি, তারপর থেকে বিপুলের উপর আমার একটু রাগই হয়ে যায়। ওর বাড়ি আর যায়নি। থামলেন রামেন্দুবাবু। তারপর হঠাৎ মনে পড়েছে, এভাবে বলে উঠলেন, হ্যাঁ, আর একটা কথা। কবিরাজ লোকটিকে আমার সাধারণ মানের পর্যবেক্ষণে বেশ ধড়িবাজ বলেই মনে হয়েছে। ওর উস্কানিতে বিপুল ঘর ছেড়ে বেরিয়ে পড়তেও পারে। আপনারা পারলে একবার কবিরাজের সঙ্গে দেখা করে নিন। 3 কাপ চা, বিস্কিট, চানাচুর অনেক কিছুই নিয়ে এলো সনাতন। ঝিনুক ঠিক করে খেয়েই নেবে চা। কত আর লোকের বাড়ি গিয়ে বলা যায় খাই না। চা খেতে খেতে খোশ গল্পে মেতে গেলেন দীপকাকু। রামেন্দুবাবুর কাছে জানতে চাইলেন বিদেশে কোথায় কোথায় গিয়েছেন, ভারতের কোন রাজ্য বা শহর সবচেয়ে ভালো লাগে। ঝিনুক অন্যমনস্ক হয়ে পড়ল। অচেনা পাখির ডাক ভেসে আসছে বাগান থেকে। এত বড় বাড়িটা ভীষণ নিঝুম লাগে। সনাতন আর রামেন্দুবাবু ছাড়া আর কেউ থাকে না বলেই মনে হয়। এই ধরনের বাড়িতে থাকতে হলে ভারী বিরক্ত লাগবে ঝিনুকের। আপনার অ্যাসিস্ট্যান্টের বয়স কিন্তু খুবই অল্প। ইন্টেলিজেন্সে কেমন? রামেন্দুবাবুর কথায় সম্বিত ফেরে ঝিনুকের। মিটিমিটি হাসি নিয়ে তাকিয়ে আছেন ঝিনুকের দিকে। বললেন, ছোট্ট একটা অঙ্কের পরীক্ষা নেই? ঝিনুকের ভীষণ অস্বস্তি লাগে, একই সঙ্গে নার্ভাস। এই কি অন্যায় কথা! এসেছেন বিপুল নন্দীর অন্তর্ধানের কারণ অনুসন্ধানে, খামোখা তাকে পরীক্ষা দিতে হবে কেন? কোন কথা প্রসঙ্গে পরীক্ষার ব্যাপারটা এলো কে জানে। তোমাকে আমি একটা আশ্চর্য যোগ করা দেখাবো। প্রথমেই বলে দিচ্ছি, যোগফল 1998। নোটবুকে লিখে নাও। এখন আর পিছিয়ে আসবার উপায় নেই। যোগফলটা লেখে ঝিনুক। অঙ্কে সে খুব একটা খারাপ নম্বর পায় না, এখনই হার মানবে কেন? রামেন্দুবাবু বললেন, তুমি 3 অঙ্কের একটা সংখ্যা বলো। 315। লিখে ফেল। তার তলায় লেখো 684। এটা আমার সংখ্যা। ঝিনুক লিখে নেয়। আবার 3 অঙ্কের একটা সংখ্যা বলো। ঝিনুক বলে এবং লিখে নেয় 799। ভেরি গুড। আমার সংখ্যা 200। এবার যোগ করে দেখো 1998 হয় কিনা। ঝিনুক যোগ করে দেখে সত্যিই মিলে গেল। রীতিমতো অবাক হয়েছে ঝিনুক। আত্মতুষ্টির হাসি নিয়ে রামেন্দুবাবু বললেন, দেখলে তো,
তুমি কি সংখ্যা বলবে আমি তো জানি না, উত্তরটা আগেই বলে দিয়েছিলাম। ঝিনুক দীপকাকুর মুখের দিকে তাকায়। এমন বিভোর হয়ে বসে আছেন যেন এতক্ষণের কথোপকথন কিছুই শুনতে পাননি। হয়তো অভিনয়, অঙ্কের ধাঁধাটা ওর কাছে বেশ কঠিন ঠেকেছে হয়তো। দীপকাকুর দিকে তাকিয়ে আছেন রামেন্দুবাবু, মুখের হাসিতে মৃদু চ্যালেঞ্জ। ঘোর কাটিয়ে ঝিনুকের দিকে তাকালেন দীপকাকু, বললেন, 1998কে 199 দিয়ে দুভাগে ভাগ করেছেন। তুমি যে 3 অঙ্কের সংখ্যা বলেছ, 999 থেকে মাইনাস করে উনি নিজের সংখ্যা বলেছেন। দুবার শূন্যস্থান পূরণ করে উনি পৌঁছে গেছেন 1998-এ। ঝট করে হিসেবটা কষে নিয়ে ঝিনুক অবাক। রামেন্দুবাবু উচ্ছ্বসিত, বললেন, ধাঁধাটা আপনি জানতেন? না। মাথা নেড়ে না বললেন দীপকাকু। ফের অন্যমনস্ক হতে হতে বললেন, শূন্যস্থান পূরণ। ঝিনুকরা বেরিয়ে এসেছে রামেন্দুবাবুর বাড়ি থেকে। দীপকাকু গম্ভীর, মেজাজ খিঁচড়ে আছে ঝিনুকের। খামোখা রামেন্দুবাবু তাকে হেনস্থা করলেন। কিছু মানুষ এরকমই হন, স্টুডেন্টদের খাপছাড়া প্রশ্ন করে মজা পান খুব। রামেন্দুবাবুর মতো উচ্চশিক্ষিত মানুষের এই রোগ থাকা উচিত নয়। গাড়ির কাছে পৌঁছে দীপকাকু আরেকবার রামেন্দুবাবুর পুরনো দোতলা বাড়ির দিকে তাকালেন। গভীরভাবে চিন্তা করছেন কিছু। ধাঁধার উত্তর পারেনি ঝিনুক, ভৎসনা করতেও ভুলে গেছেন। চলো শিয়ালদা যাওয়া যাক বলে গাড়িতে গিয়ে বসলেন দীপকাকু। ঝিনুকও উঠে আসে। ড্রাইভার আশুদার মুখ বেজার। দীপকাকুর সঙ্গে গত অভিযানের অভিজ্ঞতা মনে পড়েছে হয়তো। প্রচুর ঘোরাঘুরি করতে হয়েছিল। এলগিন রোড ছেড়ে বাঁ দিকে টার্ন নিল আশুদা। ঝিনুক দীপকাকুর কাছে জানতে চায়, আমরা শিয়ালদায় কেন যাচ্ছি? কবিরাজ নরনারায়ণ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে। ঝিনুকের মনে পড়ে অমিতেশবাবু অস্পষ্ট একটা ঠিকানা দিয়েছেন কবিরাজের। তার মানে বিস্তর খোঁজাখুঁজি করতে হবে। রোদ বাড়ছে, কপালে মনে হচ্ছে দুঃখ আছে ঝিনুকদের। জানলার বাইরে ব্যস্ত শহর, ঝকঝকে অফিস, দোকান, অসংখ্য গাড়ি, মানুষ, সবকিছুই কত স্পষ্ট, প্রকাশিত। এর মধ্যে একটা মানুষ অন্তর্হিত হয়ে গেলে তাকে খুঁজে পাওয়া মুখের কথা নয়। কাজটা ক্রমশ অসাধ্য সাধন মনে হচ্ছে ঝিনুকের। দীপকাকুর মাথায় এখন কি ঘুরছে কে জানে। ঝিনুক অপেক্ষায় আছে দীপকাকুর মোবাইল বেজে ওঠার। দুটো ফোন আসার সম্ভাবনা আছে। অ্যালার্ম ঘড়ির ফরেন্সিক রিপোর্ট আর নকল ডক্টর নন্দীর ফোন। রিপোর্টে যার হাতের ছাপ পাওয়া যাবে তাকে ধরলেই তদন্তের দ্রুত নিষ্পত্তি হবে। রহস্য উদ্ঘাটন হবে ফলস ফোনটার। কোথা থেকে যে লোকটা ঝিনুকদের গতিবিধির ওপর নজর রাখছে বোঝাই যাচ্ছে না। কথাটা খেয়াল হতেই গাড়ির পেছনের দিকে তাকায় ঝিনুক। তুমি ভুল সন্দেহে গাড়িটাকে তাড়া করেছিলে। ফলো করার হলে অন্য গাড়ি নিয়ে সে এখন আমাদের পিছু নিত। গাড়ি থেকে নয়, আলাদা কোনো পদ্ধতিতে আমাদের উপর নজর রাখা হচ্ছে। এই কেসটা মোটেই তেমন জটিল নয়। মুশকিল হচ্ছে যাদের সাক্ষ্য নিচ্ছি তারাই কিছু না কিছু গোপন করে যাচ্ছে, আর তাতেই জট পাকিয়ে যাচ্ছে গোটা ব্যাপারটা। কিরকম? এই যেমন অমিতেশবাবু চেপে যাচ্ছেন বাবার সঙ্গে কি নিয়ে তাদের মনোমালিন্য হতো। ওদের বাড়ির কাজের লোক কেশব ভালো মানুষ সেজে থাকলেও সে অনেক কিছু জানে এবং বোঝে, আমাদের কাছে সব কথা বলছে না। রামেন্দুবাবু এড়িয়ে গেলেন দরকারি বেশ কিছু তথ্য। জিজ্ঞেস করেছিলাম কোন রাজ্য এবং শহর ওর বিশেষ পছন্দ। উনি বলেন কলকাতা, মুম্বাই, দিল্লি ছাড়া অন্য কোনো বড় শহরের সঙ্গে তার পরিচয় নেই। তিনের মধ্যে কলকাতা বেস্ট। অথচ ওর বইয়ের র্যাকে ওড়িশা নিয়ে প্রচুর বই দেখলাম। এখন দেখা যাক নরনারায়ণ চট্টোপাধ্যায় কতটা কি বলেন।
এদের সকলের সঙ্গে কথা বলে বিপুল নন্দীর নোটটার কেটে দেওয়া অক্ষরগুলো ফিরিয়ে আনতে হবে, অনেকটা ওই শূন্যস্থান পূরণের মতো। রামেন্দুবাবুর বাড়িতে বসে শূন্যস্থান পূরণ কথাটা অঙ্কের প্রসঙ্গে বলেছিলেন দীপকাকু। একবার রিপিটও করেন। কেন করেছিলেন এখন বুঝতে পারছে ঝিনুক। দীপকাকুর আক্ষেপ সবাই কিছু না কিছু গোপন করছে তাকে, আর উনিও পাত্র বিশেষে তথ্যের রকম ফের করছেন। ঝিনুক লক্ষ্য করেছে বিপুল নন্দী কিডন্যাপড হয়েছেন এই স্থির ধারণার কথা দীপকাকু একবারের জন্য রামেন্দুবাবুকে বলেননি। ফলস ফোন আসার কথাটাও চেপে গিয়েছেন। যা বুঝতে পারা যাচ্ছে এখনো পর্যন্ত বিপুল নন্দীর সঙ্গে সম্পর্ক আছে এমন কাউকেই বিশ্বাস করতে পারছেন না দীপকাকু। এদিকে রামেন্দুবাবু সন্দেহের তীর কবিরাজের দিকে ঘুরিয়ে দিয়েছেন। লোকটা নাকি ভীষণ ধড়িবাজ। কল্পনায় ধড়িবাজ কবিরাজের ছবিটা আঁকতে গিয়ে ঝিনুক দেখে মোবাইল বের করে দীপকাকুর নাম্বার টিপছেন। কানে নিলেন ফোন সেট। একটু পরে বললেন, কানেকশন অফ করে দিয়েছে। সেটাই স্বাভাবিক। ঝিনুক আন্দাজ করতে পারে দীপকাকু ফলস কলারের নাম্বারে ডায়াল করেছেন। শেষ ফোনের নাম্বার সেভ করে রেখেছিলেন দীপকাকু। আরও 2-3 বার ট্রাই করলেন নাম্বারটা, ফলাফল একই। দীপকাকু এবার ফোন করলেন লালবাজার কন্ট্রোলে। এক চান্সেই পাওয়া গেল রঞ্জন কাকুকে। নাম্বারটা দিয়ে দীপকাকু বললেন, হ্যাঁ শোন না, যত তাড়াতাড়ি পারিস ফোন কোম্পানি থেকে নাম্বারটা আইডেন্টিফাই করতো। লাস্ট ফোন কোথা থেকে করা হয়েছিল সেটাও খবর নে। কেমন? রাখলাম। নরনারায়ণ চট্টোপাধ্যায়ের চেম্বার খুঁজে নিতে খুব একটা বেগ পেতে হল না। শিয়ালদা ফ্লাইওভারের নিচে একটা অন্ধকার গলির ভেতর ঘুপচি ঘর। চেম্বারে একটি মাত্র পেশেন্ট। রুগীর চেয়ে ডাক্তারের চেহারা বেশি ঝিমোনো। পান খাওয়া লাল ঠোঁট, টিকলো নাক আর ইঁট চাপা ঘাসের মতো ফর্সা মানুষটাকে দেখে টিয়া পাখির তুলনা মনে আসে। ঝিনুকরা ঘরে ঢুকতেই নারায়ণবাবু চশমার ওপর দিয়ে একবার দেখলেন, কিছু বললেন না। ফের মন দিলেন রুগী দেখায়। দেওয়াল ঘেঁষা বেঞ্চে বসল ঝিনুকরা। ঘরটা এতই অন্ধকার যে দিনের বেলাতেও বাল্ব জ্বালাতে হয়েছে। হলদেটে আলোয় কেমন যেন ছমছমে ভাব। ওষুধের ঝাঁঝালো গন্ধ, কালচে ফার্নিচার, দরজা জানলার প্যাটার্ন সবই পুরনো দিনের। সশব্দে ঘুরছে কার্জন আমলের সিলিং ফ্যান, যেন অতীতের কথা বলছে। একমাত্র পেশেন্টটি উঠে যেতে দীপকাকু গিয়ে বসলেন চেয়ারে। ঝিনুক পাশে দাঁড়ালো। কবিরাজ মশাইয়ের টেবিলে কোনো ফোন নেই। থাকলে অবশ্য বেমানান লাগতো। ধরে নেওয়াই যায় বিপুল নন্দীর হারিয়ে যাবার খবর এর কাছে পৌঁছয়নি। নারায়ণবাবু একই রকমভাবে চশমার ওপর দিয়ে ঠায় তাকিয়ে আছেন ঝিনুকদের দিকে। দীপকাকু সবিনয়ে নিজের পরিচয় দিলেন। বিপুল নন্দীর অন্তর্ধানের কথাটা বললেন। নারায়ণবাবু যে পোড় খাওয়া লোক তা বোঝা যায়। দীপকাকুর সমস্ত কথা মন দিয়ে শুনে নিরুত্তাপ গলায় বললেন, বিপুল নন্দীকে পাওয়া যাচ্ছে না তো আমি কি করব? আপনারা আমার কাছে এসেছেন কেন? যদি আপনি কোনো হদিশ দিতে পারেন। আপনার সঙ্গে তো ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ওর। সম্পর্ক একটা তো ছিলই, তেমন গভীর কিছু নয়। উনি গাছপালা নিয়ে পড়াশোনা করেছেন, মাঝে মধ্যে আমার কাছে আলোচনা করতে আসতেন, ব্যাস এই পর্যন্ত। আপনিও তো যেতেন ডক্টর নন্দীর বাড়ি, সেটাও কি ওরই প্রয়োজনে? নির্বিকার ভাবটা আর ধরে রাখতে পারলেন না নরনারায়ণবাবু। কপালে ভাঁজ পড়ল। সতর্ক কণ্ঠে বলতে লাগলেন, বিপুল বাবু গাছের বীজ নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা করতেন। বাগানে শঙ্কর জাতীয় কিছু উদ্ভিদের চাষ করেছিলেন। ওই সেসব দেখতেই ডেকে পাঠাতেন আমাকে। ওর গবেষণার বিষয়টা কি ছিল? সেটা আমায় কখনো বলেননি। আপনি কি কিছু আন্দাজ করতে পেরেছিলেন? না। নরনারায়ণ কবিরাজের উত্তর শুনে গুম মেরে গেলেন দীপকাকু। একটু সময় নিয়ে আক্রমণাত্মক অথচ ঠান্ডা গলায় বললেন, আপনি সত্যি কথা বলছেন না।
এতবার আপনার সঙ্গে আলোচনা হয়েছে, এমনকি ঝগড়াও হয়েছে কখনো কখনো, কিছুই আন্দাজ করতে পারেননি? এটা হতে পারে না। দীপকাকুর কথায় রেগে যাওয়ার বদলে একটু যেন উদাস হয়ে গেলেন নারায়ণবাবু। শূন্যে দৃষ্টি রেখে বললেন, সত্যি বলতে কি, বিপুলবাবুর গবেষণার বিষয় নিয়ে যে ধারণা আমার হয়েছে তা এতটাই অবান্তর, অবাস্তব, নিজেরই বিশ্বাস করতে ইচ্ছে হয়নি। কিরকম? আমার মনে হয় উনি এমন কোনো গাছের সন্ধানে ছিলেন যার পাতা, ফল অথবা ফুল কোনো একটা থেকে আলো বের হয়। কথাটা শুনে মনের ভেতর প্রবল ঝাঁকুনি খায় ঝিনুক। একই আশ্চর্য গাছের খোঁজে ছিলেন ডক্টর নন্দী। দীপকাকু অত চমকাননি, জানতে চাইলেন, ওরকম কোনো গাছ পৃথিবীতে কখনো ছিল, নাকি উদ্ভিদ কোষের পরীক্ষা করে উনি সৃষ্টি করতে চাইছিলেন? আমি জানি না, যতটুকু বললাম তার চেয়ে বেশি আর কিছুই জানতে পারিনি। উনি যেসব গাছ বীজ নিয়ে গবেষণা করতেন সেগুলো দেশি না বিদেশি? সবই এদেশি, প্রধানত বিহার, বাংলা, ওড়িশার গাছপালা নিয়ে কাজ করতেন। কোন ধরনের গাছ? বৃক্ষ, গুল্ম নাকি লতানে? মিলিয়ে মিশিয়ে এত রকম গাছ, নাম বললে আপনি সব চিনতে পারবেন না। যেগুলো পারবো সেগুলো অন্তত বলুন। এই পেঁপে, কুমড়ো, গাজর, আমলকি, আম। বলতে বলতে থেমে গেলেন নরনারায়ণবাবু। মাথার ওপর পুরনো আমলের ফ্যানটা ঘর ঘর শব্দে ঘুরে চলেছে, হাওয়া লাগছে না গায়ে। কি একটু ভেবে নিয়ে দীপকাকু জানতে চাইলেন, যেসব উদ্ভিদ নিয়ে উনি কাজ করতেন তার মধ্যে নিশ্চয়ই কোনো যোগসূত্র আছে, তাই না? সেটা কি? এবার স্পষ্ট বিরক্ত হলেন নরনারায়ণবাবু। আচমকা দীপকাকুকে প্রশ্ন করলেন, আপনি বোটানিক্যাল গার্ডেনে জীবনে কবার গিয়েছেন? দীপকাকু চুপ করে থাকেন। প্রশ্নটা যে আসলে বিদ্রূপ সহজেই বোঝা যায়। নরনারায়ণবাবু নিজেই উত্তরটা দিলেন, বললেন, নিশ্চয়ই ৩-৪ বারের বেশি নয়। গাছপালা বিষয়ে কোনো আগ্রহ নেই আপনার। তদন্তের স্বার্থে সাধারণ জ্ঞান দিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করছেন। উদ্ভিদ জগৎ হচ্ছে অনন্ত সমুদ্র। ২-৪ কথায় ফাঁকিবাজি করে সবটা কি বোঝা সম্ভব? মুখের ভাব বদলে গেল দীপকাকুর। যার পর্নায় অপমানিত হয়েছেন, একটু সময় নিয়ে পাল্টা আক্রমণে যান। আপনার জ্ঞান অগাধ হতে পারে, পসারের কিন্তু কোনো উন্নতি হয়নি। ডিসপেন্সারির অবস্থা এবং এখন অবধি একটিমাত্র পেশেন্ট দেখে সেটা বোঝা যায়। ম্লান হয়ে গেল নরনারায়ণবাবুর চেহারা। চেয়ার ছেড়ে উঠতে উঠতে বললেন, কলকাতায় এত কবিরাজ থাকতে আপনাদের ডক্টর নন্দী কিন্তু আমার কাছেই আসতেন। এটা আপনি মোক্ষম কথা বলেছেন। এই ধন্দটাই তো এখন অবধি আমার কাটল না। নরনারায়ণবাবু চলে গিয়েছেন ওষুধের আলমারির সামনে। একটা শিশি তুলে নিয়ে ফিরে এলেন চেয়ারে। ঝিনুক তীক্ষ্ণ নজর রেখেছে শিশির ওপর। লেবেলহীন সাদা মলম মতো কি যেন আছে ভেতরে। আঙুল ঢুকিয়ে কিছুটা মলম বের করে আনলেন নরনারায়ণবাবু। দীপকাকুর দিকে আঙুল বাড়িয়ে বললেন, নিন, এই ওষুধটা আমি তৈরি করেছি। কপালে, চোখের পাতায়, নাকের নিচে ভালো করে লাগিয়ে নিন। মাথা ভালো কাজ করবে। ঝিনুক আশ্চর্য হয়ে দেখে দীপকাকু নির্দ্বিধায় মলমটা নিয়ে নরনারায়ণবাবুর নির্দেশ মতো লাগিয়ে নিলেন। তদন্তের কিনারা করতে না পেরে কি দীপকাকুর মাথার অবস্থা এতটাই কাহিল? এভাবে অনুগ্রহ নেওয়া মোটেই ভালো লাগে না ঝিনুকের। ঠিক এই সময় মনে পড়ে রামেন্দুবাবুর সতর্কবাণী। কবিরাজ লোকটা মহা ধরিবাজ। আশঙ্কিত হয়ে ঝিনুক ফের দীপকাকুকে লক্ষ্য করে। চেয়ারে ঘাড় হেলিয়ে চেয়ে আছেন সিলিংয়ের দিকে। কিরম যেন গা ছাড়া ভাব। একটু পরেই প্রায় নাক ডাকার কাছাকাছি নিঃশ্বাস ফেলতে লাগলেন। জেগে ঘুমিয়ে গেলেন নাকি? ভয় পাওয়া গলায় ঝিনুক ডাকে, দীপকাকু, দীপকাকু।
বলে সাড়া দেন শুধু। রকম সকম সুবিধের লাগে না ঝিনুকের। নরনারায়ণ বাবুর দিকে কড়া চোখে তাকায়। মিটিমিটি হাসছেন কবিরাজ। ঝিনুক ঝাঁঝিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে দেব কাকুর? আপনি কি ওষুধ দিলেন? খুবই তাচ্ছিল্যের স্বরে নরনারায়ণ কবিরাজ বললেন, কিছুই না, 5 মিনিট এরকম থাকবেন, আবার সব ঠিক হয়ে যাবে। আমার বিদ্যা নিয়ে উনি কটাক্ষ করছিলেন না, সামান্য নমুনা দেখালাম। আজ কাহন আপনাদের শোনালো শ্রী সুকান্ত গঙ্গোপাধ্যায়ের দীপ কাকু সিরিজের কাহিনী রহস্যময় উপত্যকা, প্রথম পর্ব। গল্প ভালো লাগলে গল্পতে একটা লাইক করে দেবেন এবং কাহনে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে কিন্তু ভুলবেন না। গল্পের প্রথম পর্ব কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। অন্তিম পর্বের ডিটেলস পাবেন স্ক্রিনের ওপর, ডেসক্রিপশনের শুরুতে এবং পিন্ড কমেন্টে। সাহিত্য দীর্ঘজীবী হোক।